রাজাকার অলওয়েজ রাজাকার, কিন্তু মুক্তিযোদ্ধা অলওয়েজ মুক্তিযোদ্ধা না। অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উই রিভল্ট। মেজর জিয়া বলছেন, ছি 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 ছি, 16 ডিসেম্বর কালো দিবস, কই তার তো প্রতিবাদ করছেন না কেউ। 5 অগস্টের পর যেভাবে সারা দেশে টার্গেট করে নির্যাতন করা হচ্ছে, টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, টার্গেট করে 5 আগস্টের পর 5 আগস্টের পর থেকে, এবং মুক্তিযুদ্ধকে 2.0 নাম দেওয়া হচ্ছে। বাংলাদেশ তৈরি না হলে আজকে যে জামায়াতে ইসলাম ক্ষমতা আসার কথা ভাবছে সেটা ভাবতে পারত। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন রাজাকারদেরকে মানুষ যেরকম মনে রাখবে, মুক্তিযোদ্ধাদেরকে মনে থাকবে। যতদিন এই পতাকা থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন এই মানচিত্র থাকবে ততদিন এই মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন আমাদের জাতীয় সঙ্গীত থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক। আপনি যতই অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেন, এই বিজয়ের মাসে এই আলোচনা চলবেই। বাকশাল হওয়া মানে এক নাতে এক দেশ, শেখ মুজিব বাংলাদেশ। 71 যে 25শে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেটা আমার ফ্যামিলি সাক্ষী, অন্য কেউ না। মুক্তিযুদ্ধের কথা বন্ধ করার মতো কোনো শক্তি নাই বাংলাদেশে। সাইদি সাহেবকে প্রতিক্রিয়া দেখানো, আর একটা হচ্ছে যে এটাকে যদি সরকার যদি পতন ঘটাতে পারি তাহলে কিন্তু আর কোনো বিচার এগুলো হবে না, এবং আলটিমেটলি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। তবে 7ই মার্চের ভাষণ, এতে আমাদেরকে অনেক, আমাদের রক্ত গরম করছে। ওই বঙ্গবন্ধুর নির্দেশ ছিল, যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। বাংলাদেশের এরকম অনেক দল আছে যারা ক্ষমতায় গেলে পরে এই কথাগুলি বলা যাবে না। বলা যাবে না এই জন্য যে আসলে তাদের কার্যক্রমের ভিতর দিয়ে তারা এক ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে সুস্পষ্ট। এই জনযুদ্ধে গোটা জাতি ছিল একত্রে, এবং গুটি কয়েক লোক ছিল আমাদের বিপক্ষে, বিরোধিতা। চলবে। আচ্ছা ধরে দিলাম 30 লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কারা করেছে? পাকিস্তান করেছে, এই দেশি দোসরা করেছে। তাতে নিয়ে আমাদের, এটা নিয়ে আমাদের এত অ্যালার্জি কেন? এই বিতর্ক তুলতে হবে কেন? আমি তো এই 30 লাখ মানুষের কথা বলছি না যে বিএনপি করেছে, আমি তো বলছি না যে সিপিবি করেছে, অমক করেছে, আওয়ামী লীগ করেছে, আরে পাকিস্তান করেছে। এতদিন যা প্রতিষ্ঠিত সত্য হয়ে আসছে, হতে পারে 25 লাখ, হতে পারে 20 লাখ, হতে পারে 15 লাখ, হতে পারে আবার 35 লাখ, সেটা নিয়ে বিতর্ক কেন করতে হবে? এবং এখন তো ওপেন বলা হচ্ছে 7,000 মানুষ শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধে নাকি 7,000 মানুষ শহীদ হয়েছে। আরে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হয়। আপনি বুঝতে পারছেন কোথায় আছি আমরা? এসব ফাজলামো বন্ধ করেন এগুলা। 7,000 তো তালিকা আছে, এগুলো কথা বলার সুযোগ করে দিচ্ছেন, মানে আমিও তো আপনাদের আমরা তো তালিকা আছে, তালিকা 7,000 আছে। করে দিচ্ছি। ছি 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 ছি, 16 ডিসেম্বর কালো দিবস, কই তার তো প্রতিবাদ করছেন না কেউ। বিজয় দিবসকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, আটলান্টিকের ওপাশে বসে। লজ্জা নাই, ঘেন্না নাই, আমরা এগুলো প্রতিবাদ করছি না। আমরা শহীদের সংখ্যা নিয়ে মাতামাতি করছি। বাংলাদেশে অনেক ধরনের সমস্যা আছে, এইগুলো নিয়ে কি শুরু করেছেন আপনারা? কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে? আজকে শহীদদের নিয়ে আপনারা বিতর্ক তুলছেন, এবং এইগুলোকে বয়কট করে টেলিভিশন ডাকবেন না প্লিজ। আমি তো বললাম যে আমিও গণমাধ্যম করবি, এই দায় আমার কাঁধে বার্তায়, কিন্তু অহেতুক তর্ক করার জন্য, টিআরপি বাড়ানোর জন্য এগুলো, এইসব ফালতু লোকদেরকে ডাকবেন না যারা এগুলো ছড়াচ্ছে। গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের ইতিহাসে মীমাংসাটা কোথায় আসতে হবে? অবশ্যই যদি বিচার করতে হয় সবার করতে হবে। আপনি সব যুদ্ধাপদের সম্বন্ধে কিছু বলছেন না, আপনি তাদেরকে নির্বাচনের অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন, আপনি এক ফ্যাসিবাদ বলে এই ধরনের কথা তুলছেন, আর বিচারের কথা বলছেন যে বিচার না করে। যুদ্ধাপরাধের বিচার কি আবার হবে? হয়েছে তো মনে হয়। সবার বিচার তো হয়নি, টোকেন বিচার হয়েছে, টোকেন বিচার হয়েছে। যুদ্ধাপরাধ কি এই 6-7 জন করেছিল, যে 6-7 জনের ফাঁসি হয়েছে? একজন তো বেরিয়ে গেলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আদালতের মানে কি বলে রিভিউ পিটিশনের মাধ্যমে বেরিয়ে গেলেন। আমি সে বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে মীমাংসা তো হয়নি, হয়েছে। এখন আপনি 71-এ যাদের দায় রয়েছে সেই বিষয়ে কোনো কথা বলছেন না। তার শাসন ব্যবস্থায় অনেক ত্রুটি ছিল, দুর্নীতি ছিল, স্বজনপ্রীতি ছিল, আপনি আলাদাভাবে বিচার করুন, কিন্তু দয়া করে খন্দকার মোস্তাকের সাথে এক্সাম্পল দিয়ে এটা করেন না। আপনি খন্দকার মোস্তাককে খারাপ কেন বলবেন? এটা দিয়েন না। আপনি খন্দকার মোস্তাককে খারাপ কেন বলছেন? একজন মুক্তিযোদ্ধা হওয়ার পরেও যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, এরপরও তার অবদানকে অস্বীকার করবেন মুক্তিযুদ্ধের সময়, কিন্তু তার পরবর্তী কার্যক্রমের কারণে আপনি তাকে ঘৃণা করছেন এখন। এই জন্য আজকে পান্না ভাই ইন্টারফেয়ার করছেন, পান্না ভাই করছেন যে শেখ মুজিবুর রহমানের সাথে মিলানো দরকার নেই। যিনি রাজপথে ছিলেন, মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তী তার কার্যক্রমের কারণে তাকে মানুষ ঘৃণা করছে। তো সুতরাং যে 71 সালে খারাপ কিছু করবে, তার অবদানের কারণে, পরবর্তী অবদানের কারণে মানুষ অস্বীকার করবে। আপনি বললেন যে মানুষ সম্মান করছে না বলে জোর করে সম্মান নিতে হচ্ছে, জোর করে সম্মান নিতে হচ্ছে। দেখেন,
জামাতের বিষয়ে এই পান্না ভাই যেটি বলল যুদ্ধ অপরাধী নিয়ে সরকার গঠন বা সরকার এই গঠন বিষয়ে- হবে না, আমার পিছন থেকে তার বিহাইন্ড দ্য দেখেন, টায়ার চালাচ্ছে। যুদ্ধ অপরাধী শব্দটা আপনি কিভাবে বলবেন? মুক্তিযোদ্ধা সংসদ যেটা আছে ওটা তো একটা দলীয় দালাল সংগঠন, আপনি নিশ্চয়ই জানেন। এটা বিএনপি আমলে বিএনপির গান গায়, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের গান গায়, এবং নেতৃত্বও তারা সেভাবে নির্বাচিত করে। এখন ডক্টর ইউনূসের গুণগান গাচ্ছে, এগুলোকে ওইগুলারই দিয়েছে। সো আপনি যদি সংগঠনগতভাবে বলেন তাহলে নাই, কিন্তু ব্যক্তি পর্যায়ে তো অনেকে ক্ষুব্ধ, ব্যক্তি পর্যায়ে তো অনেকে শেখ হাসিনাকে পছন্দ করেন নাই, এরকম রাজনীতি উনি কেন করছেন, ভোটাধিকার কেন খর্ব করেছেন, এগুলো তো আছে। এবং মুক্তিযোদ্ধাদেরকে যে ইয়েটা যে 5 আগস্টের পর যেভাবে সারা দেশে টার্গেট করে নির্যাতন করা হচ্ছে, টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, টার্গেট করে 5 আগস্টের পর 5 আগস্টের পর থেকে, এবং মুক্তিযুদ্ধকে 2.0 নাম দেওয়া হচ্ছে। তো সব কিছু তো একটা চক্রান্তের মধ্যে হচ্ছে যে স্বাধীনতা 71 সাল মুছে দিতে হবে। এখন নতুন স্বাধীন হয়েছে, আমরা নতুন করে 47-এর পরে আমরা স্বাধীনতা পেয়েছি। সো নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে। তো এগুলাতে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ক্ষুব্ধ। এবং এটাকে যদি চেতনা বলা হয়, যে চেতনার ব্যবসা যদি বলা হয়, তাহলে এটা একটা ভুল কনসেপ্টে যাবে। যেমন জুলাই আলারা যেমন করছে চেতনার, আপনি যেটা বললেন কোথায় জানি জুলাইয়ের একদম চেতনা ব্যবসা করছিল, সে এগুলো হচ্ছে চেতনা। কি তো আর দোকান থাকে না যে আপনি কিনে নেবেন? চেতনা কি মানে একটা নীতি আদর্শ। সে যদি মুক্তিযুদ্ধের নীতি আদর্শ যদি এগোতে থাকে, আপনার তো সেখানে বলার কিছু নাই। আরেকজন যদি জুলাইয়ের আদর্শে বিক্রি করতে থাকে, জুলাইয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, সেখানে তো আমাদের কোনো আপত্তির কিছু নাই। কারণ জুলাই নিয়েও তো অনেকগুলো, ফুয়াদ বলছিলেন যে কোনো ইয়ে হয় নাই না, এখানে চেতনার ব্যবসা, যদি জুলাই চেতনার ব্যবসা খুব জমজমাট চলতেছে। জুলাই চেতনা নামে নানা ব্যানার বের হয়ে শাহবাগে অমুক জায়গায় তমুক জায়গায় মিছিল করতেছে। যত মানে জুলাইয়ের পরে যত অপকর্ম, যত মব সংস্কৃতির সাথে জড়িত, সবগুলো কিন্তু জুলাই নাম দিয়ে হচ্ছে। জুলাই ছাড়া কি কোনো একটাও হয় নাই। এখন লোকজন বলতেছে যে আওয়ামী লীগ যে জুলাই চেতনা বিক্রি করেছে, মুক্তিযুদ্ধের চেতনা যে বিক্রি করেছে, দ্যাট ওয়াজ রাইট। কারণ এখন দেখা যাচ্ছে যে 5 আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কথাও বলে না। বিএনপি আজ মুক্তিযুদ্ধের একটা দল, সেখানে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা হয়, কিন্তু তার দল মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলে না। মুক্তিযোদ্ধাদের অপমান নিয়ে, বঙ্গবন্ধুকে অপমান নিয়ে, 32 নম্বর ভাঙ্গা নিয়ে তারা কোনো কথা বলে না। তারা বরং তার রুমিন ফারহানা তো আর দলীয় না, এটা তো দল থেকে বলছি, যেমন দল যে আফল করা, যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই, যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এই দেশকে স্বাধীন করার জন্য, তিনি স্বাধীনতা চান নাই। উনি ওই রাতে পালিয়ে গেছেন। ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায়। আর্মিরা যদি ওনাকে না পায় এদেশে কেমন ম্যাসাকার করবে, ওনার বলা বহুবার বলেছেন। আমি তাদের আমাকে করেছে, বলছে আমাকে ওরা ওদের টার্গেট, আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না। আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে, ভারত থেকে আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর, এইভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর, এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায়, ওদের কলজা ফেটে যায় যে কীভাবে এই সোনার পাকিস্তান থেকে আমরা পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম। সে এদের এরা এই যে যারা 2.0 স্বাধীনতা, তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। শুধু আমি একটা সংশোধনী দিতে চাই ওয়াদকে নিজে জানার জন্য। এই যে 71 এই যে 25শে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেটা আমার ফ্যামিলি সাক্ষী, অন্য কেউ না। আমার চাচা, উনি চিটং ছাত্রলীগের নেতা বখতিয়ার উদ্দিন চৌধুরী, উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী। রাত 12টার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে, বলে যে তোমরা যাও, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে। এটা রাত 12টার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন এটা কিভাবে দিয়েছেন, এটা ওই থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি জানি না, বাট উনি দিয়েছেন। এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এগুলো তো আছে, এগুলো তো ডকুমেন্টেড। এগুলো নিয়ে তর্ক করার সময় ব্যয় করা, তাজউদ্দিনের ডায়েরি কি না আছে, কে কীভাবে প্রকাশ করছে, তাজউদ্দিনের কি, সেটা নিয়ে আমি ইয়ে করবো না। আমি যেগুলো আমি দেখছি, আমারগুলো বলতেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি। কার ডায়েরিতে কে কি গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না। আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছি যে
আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মানে শেখ হাসিনা মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা কত বছরে এই দেশটাকে ধ্বংস করে দেখেছে, কিছুই করে নাই। আমাদের যে এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি, আমাদের এটা ভিত্তি এত স্ট্রং, আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং, আমাদের ওই অর্থ উপদেষ্টা বারবার বলে থাকেন, মনে হয় যেন এগুলা মিছা কথা। এবং ডক্টর ইউনূস ধ্বংসস্তূপ থেকে উনি ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পরে মানে ৭২-এ ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু, এই দেশটা কিছুই ছিল না, আর্মি ছিল না, ছিল না, উনিই বানাচ্ছেন সব কিছু, তাতে হয়ে গেছে। আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন, এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে। এর আগে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল, বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে। এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে। আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে, গুম এবং খুন তো হচ্ছে, অহরহ হচ্ছে, গুমের যে বিষয়টা ছিল, গুম কালচার, যেটা যে আয়নাঘর কালচার, এইটা ছাড়া এবং ক্রসফায়ার, দুই একটা হয়েছে ক্রসফায়ার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই। ধ্বংস কত প্রকার এবং কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে। সমাজকে যে টুকরা করে দিয়েছে, একজনের ভাই লাগাচ্ছে, রাজনৈতিক ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে, এই সরকারই সব করেছে। এখন এই বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশন দিয়েছে যে ৭৮% তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্ছ্বসিত। ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে, আমার ভাইয়ের কথা হয়েছে, তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা, সেটাকে বিকৃত, তারা বুঝেই নাই এটা কিভাবে উপস্থাপন করেছে, সেটাতে একটা হচ্ছে মানে ভুয়া বলে তারা ভুল তথ্য, মানে কিভাবে জরিপ করতে হয় সেই বিশ্লেষণ তারা করতে পারে না, সেই কারণে এটা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর, আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে। তো প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুণগান গাইবে কেউ বা একটা অর্গানাইজেশন জরিপ করবে, তাদের বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনাল, এদের প্রাণভ্রমরা কোথায় এবং কেন এগুলা করতেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা যখন এই পরিস্থিতিতে, এবং বলছে যে আমাদের রিজার্ভ আছে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না, বাইরে থেকে আসছে না, বাইরেরটা বাদ দেন রে ভাই, আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা, তারা তো করছে না। কেন করবে? কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না। ওইখানে তো চাঁদাবাজরা যাচ্ছে, ওখানে বিএনপির চাঁদাবাজ যাচ্ছে, জামাতের চাঁদাবাজরা যাচ্ছে, অন্য তো এনসিপির চাঁদাবাজরা যাচ্ছে। এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না। আগে তো একটা চাঁদাবাজির একটা কোটা আছে যে আমি কত % চাঁদা দেবো, এখন তো 3 গ্রুপ আসতেছে, তারপরে এক দলেরও আবার 3 গ্রুপ যায়। আমি কথা বলতেছি যে ভাই বিএনপি থেকেই যায় 3 গ্রুপ, কারে চাঁদা দেবো, কিভাবে করতে? এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আছে, এই জন্যই বসে আছে। এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক, একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তালবাহানা করেন না, ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন, ডক্টর ইউনূসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক, দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই যে যেই রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে, সেটা যেই আদর্শের হয়ে থাকুক, জনগণের ভোটে আসবে তারা। কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে। আরেকটা বিষয়, আপনারা তো ধরে নিয়েছেন জামাত আপনারা ছাড়া তার কাউরে আনবেন না, তবুও সুখে থাকে না আপনারা। আওয়ামী লীগের ভোট দিয়েন না, জামাতকে ভোট দিতে দিয়েন না, জামাত না, জাতীয় পার্টিকে ভোট দিতে দিয়েন না, নিজেরা ভোট করে তবু একটা সরকার আনেন, তবু একটা চেহারা আমরা দেখি যে কী ধরনের সুখের নহর আপনারা কিভাবে বয় দিতে পারেন। সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে। জাতি এটা এই জন্যই চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে, যেটা যে 5 আগস্টের পর থেকে যারা যে মানে আগে ছিল, এটা বলে কড়াইতে ছিল, তারপর এখন আগুনে পড়ে গেছে, এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চায়, জনগণ উত্তরণ চায়। জনগণ, আপনারা রাজনীতি করেন, আপনাদের আরো বেশি বোঝা উচিত জনগণ কি চায়। জনগণ তো বলতেছে, আপনারা জনগণের কাছে যান না, হয়তো জনগণের কথা শুনেন না, আপনারা হয়তো একতরফা শোনেন, হয়তো আপনারা আরেকটা শ্রেণী আছে, ওই শ্রেণীর কাছে যান না, আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্প আপনাদের ভালো লাগে, যে ডক্টর ইউনূস শান্তিতে রেখেছে আমাদেরকে।
ডক্টর ইউনূসের পরে আমরা যারা ক্ষমতায় আসবো তারাও শান্তিতে নহর বইয়ে দেবো। মাহবুব কামাল সাহেব এটা বলেছেন, এনসিপি ক্ষমতায় গেলে বলা যাবে? এটাও তো জিজ্ঞেস করতে হবে। এনসিপি যদি কালকে ক্ষমতায় যায় তাহলে কি উনি যে প্রশ্ন, তো কোনো জরিপে আসে না জরিপে না আসুক, জরিপে তো একমাত্র কথা না। বাংলাদেশের এরকম অনেক দল আছে যারা ক্ষমতায় গেলে পরে এই কথাগুলি বলা যাবে না। বলা যাবে না এই জন্য যে আসলে তাদের কার্যক্রমের ভিতর দিয়ে তারা এক ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে সুস্পষ্ট করেছেন। তো এই প্রশ্ন করার কোনো কারণ নাই। এই জন্য যে মানুষ জানে কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে আর কে ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে, কিন্তু বাধার সম্মুখীন হতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলতে, মুক্তিযুদ্ধের কথা বলতে বাধা দেওয়ার মতো শক্তি থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বন্ধ করার মতো কোনো শক্তি নাই বাংলাদেশে, অন্তত যতদিন বাংলাদেশ নামটা টিকে আছে। এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে লিখতে হবে যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছে, লিখতে হবে 47 পরবর্তী পাকিস্তানিদের অত্যাচার, বৈষম্য, আমাদের উপরে নানান ধরনের নির্যাতন এবং আমাদেরকে প্রতিনিয়ত বঞ্চিত করে পাকিস্তানে যে একের পর এক রাজধানী তৈরি হতো সেই গল্প বলতে হবে। বলতে হবে কিভাবে আমাদের উপরে তারা তাদের ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যে ভাষা এমনকি পাকিস্তানের লোকও সবাই কথা বলে না, সেই ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিভাবে অগণতান্ত্রিক শাসন তৈরি করে আমাদের এখানে একের পর এক নির্বাচনকে তারা ব্যর্থ করে দিয়েছিল, কিভাবে স্বৈরাচার সেই সময় তারা কায়েম করেছিল। আইয়ুব খান কি গণতান্ত্রিক ছিল? ইয়াহিয়া গণতান্ত্রিক ছিল? ইস্কান্দার মির্জা গণতান্ত্রিক ছিল? পাকিস্তান তার নিজের দেশের একটা কনস্টিটিউশন এখনো পর্যন্ত ঠিক মতো লিখতে পারেনি। অতএব মুক্তিযুদ্ধের কথা লিখতে গেলে, মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে আমাদের গৌরবের কথা বলতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে বাংলাদেশ আসবে, বাংলাদেশের কথা বলতে গেলে মুক্তিযুদ্ধ আসবে। এমনকি বাংলাদেশ তৈরি না হলে আজকে যে জামায়াতে ইসলাম ক্ষমতা আসার কথা ভাবছে সেটা ভাবতে পারতো? পাকিস্তানে পারে জামায়াতে ইসলাম ক্ষমতা আসতে? এটার দায় কি আওয়ামী লীগকে দেবেন না? দায় কার, তার তো ইম্পর্টেন্ট না। শোনেন দায় কার এটা তো ইম্পর্টেন্ট না। আপনি আমি তো এখানে বিচার করতে বসি নাই, আমরা এখানে বসেছি কি হতে পারে কি হতে পারে না এটা বলার জন্য। বিচার তো হচ্ছে, কার দায় কি সেটা বিচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে কি হতে পারে বলে আমি মনে করি। আমি যেটা মনে করি যে বাংলাদেশে সবসময় মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিরোধী দুইটা শক্তি কার্যকর ছিল, এবং যখন ইলেকশন হয়েছিল তখনও কিন্তু সকলে তারা আওয়ামী লীগকে ভোট দেয় না, আওয়ামী লীগের বিরোধীরা ছিল না। যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখনও তো সবাই বাংলাদেশের পক্ষে থাকে নাই। যেটা আমরা খুব আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি যে একদল মানুষ এসে বলছেন যে তারা পাকিস্তান চেয়েছিলেন কিন্তু তারা যুদ্ধে অপরাধ করেন নাই। পাকিস্তান চাওয়াটাই একটা অপরাধ। যখন গোটা জাতি মুক্তির সংগ্রাম করছে আপনি সেই মুক্তির বিরুদ্ধে যাওয়া মানে আপনি অপরাধ করেছেন। আজকে যখন স্বৈরতন্ত্র বা স্বৈরতান্ত্রিকের পক্ষে থাকা অপরাধ হয়ে গিয়েছে, তাহলে পাকিস্তানের পক্ষে থাকা কোনো অপরাধ না? আপনি চিন্তা করেন কত ফ্লড যুক্তি। আজকে যখন আমরা বলি যে এই 24-এর গণ আন্দোলনের বিপক্ষে যাওয়া এটা একটা অন্যায়, আমরা যখন বলি যে এই যে প্রাণক্ষয় হয়েছে সেই প্রাণক্ষয়কে স্বীকার না করে স্বৈরতান্ত্রিক সরকারকে ফিরিয়ে আনা বা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা একটা অন্যায়, অথচ সে একই লোকেরা কি বলে যে ওনারা পাকিস্তান চেয়েছিলেন, স্বাধীনতার বিরোধী ছিলেন কিন্তু রাষ্ট্রের বিরোধী ছিলেন না এবং করেন নাই, তারা কোনো যুদ্ধাপরাধ করেন নাই। কিন্তু এই যে বাংলাদেশ না চাওয়াটাই যে একটা অপরাধ, এটা কেন হবে না? যদি আন্দোলনের বিপক্ষে গেলে সেটা অপরাধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল সেটা অপরাধ ছিল না? এইবার আসেন তৃতীয় বিষয়টা আমি বলি, কারণ এটাই শেষ কথা। এরপর আমি যাবো আর কি, আজকে আর হাতে সময় নেই আমার, আপনার সময় আছে কিনা জানি না। এই মুহূর্তে আমাদের সামনে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে গণতন্ত্র। এই পুরো যা কিছু হয়েছে বাংলাদেশে এটা হয়েছে অগণতান্ত্রিকতার কারণে, স্বৈরতান্ত্রিকতার কারণে। প্রকৃত বিরোধী দল বা প্রকৃত বিরোধীদেরকে কথা বলতে না দিয়ে গৃহপালিত বিরোধী দল তৈরি করার মধ্যে দিয়ে, রাজনীতিকে প্রভাবিত করার মধ্যে দিয়ে, সরকারি যন্ত্র কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করার মধ্যে দিয়ে, ফলে যদি গণতন্ত্র আসে তাহলে এই জিনিসগুলি এমনিতেই সেরে যাবে। এই পুরো ব্যাপারটা কিরকম, একটা রোগীকে কল্পনা করেন, সেই রোগীর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, অর্থাৎ শরীরে যে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট এগুলির মাত্রা ঠিক নাই। ওইটা ঠিক না করা পর্যন্ত ওই রোগীর শরীর আপনি যে ওষুধ দিবেন, যাই দিবেন, নাই দিবেন, কোনো কাজ করবে না। এই আমাদের গণতন্ত্র না থাকাটা হচ্ছে ওই রকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আমাদের যখন এই গণতন্ত্র আসবে, গণতন্ত্রের ভুল ত্রুটির মধ্যে দিয়ে মানুষ তার অধিকারকে প্র্যাকটিস করবে, রাজনৈতিক দলগুলি আরো পরিশুদ্ধতার দিকে যাবে এবং জনগণের রায় যত আমরা পাবো ততই এই ধরনের উজবুকি বা উদ্ভট কথাবার্তা বলা লোকগুলি কমে যাবে। আর লোকে কেন ভাবছে জামাত ক্ষমতা আসবে? এটা তৈরি করা হয়েছে। কেউই ক্ষমতা আসবে এটা আলাদা করে ভাবার কোনো সুযোগ নাই যতক্ষণ না ভোট হয়।
কিন্তু এই যে হঠাৎ করে পার্সেপশনটা তৈরি হচ্ছে একটা বড় কারণ হচ্ছে, আপনি দেখবেন সারা বাংলাদেশে ছাত্র সংসদে নির্বাচন না দিয়ে 4টা ইউনিভার্সিটিতে নির্বাচন দেওয়া হয়েছে, যেই নির্বাচনগুলির 2টাতে এমনিতেই সবসময় জামাতপন্থী যে ছাত্র সংগঠন তারা এগিয়ে থাকে, আর বাকি যে 2টা সেখানে জাহাঙ্গীরনগরে তাদের এক কাছাকাছি লড়াই হতো। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ব্যালেন্সটা চেঞ্জ হয়েছে এবং এটা হওয়ার একটা কারণ আছে, আমি সেটা আপনাকে বলে দিই। বিগত 16, 17, 20 বছর ধরে বাংলাদেশের মধ্যবিত্তরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেয় এবং বিগত সরকারের প্রধানমন্ত্রী ডিগ্রির সমকক্ষতা তৈরি করে দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেন যে এইখানে বিভিন্ন রাজনীতি প্রভাবিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়। ভর্তি পরীক্ষা ছাড়া না, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়, কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাদেরকে পাঠিয়ে দেয় আমাদের পরিবার পরিজন, তারা অনেকে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আর যায় না। যায় না নাকি টিকে না? না, টিকে না, এই কথাটা ঠিক না। যারা পরীক্ষা দেয় তারা মেধার ভিত্তিতে টিকে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই ডিগ্রি সমকক্ষতা তৈরি করে দেওয়ার কারণে একটা বিরাট সংখ্যক লোকজন সেখানে পরীক্ষাও দিতে পারছে এবং তারা সেখানে ভর্তি হচ্ছে এবং সেই কারণে এই ব্যালেন্সটা চেঞ্জ হচ্ছে। পরীক্ষা দিতে পারার সুযোগ করে দেওয়া, তো সেজন্য তো পরীক্ষা করে দিতে পারার সুযোগ আর একটা ডিগ্রি সমকক্ষতা করা এক না। পরীক্ষা দেওয়ার সুযোগের জন্য আপনি ডিগ্রি সমকক্ষতা করার আগে এইটার ক্যালিব্রেশন করেছেন, ওইখানে কি পড়ানো হয় এখানে কি পড়ানো হয় সেটাকে সমকক্ষতায় নিয়ে এসেছেন। একই বই পড়ে, একই রকম শিক্ষা ব্যবস্থা, সকালবেলা উঠে একদল স্কুলে গিয়ে সবাই পিটি করে আর আমার সোনার বাংলা গান গায়, আরেক জায়গাতে সোনার বাংলা গান গাইলে পিটায়। আপনি যদি ডিগ্রি সমকক্ষ করে দিলেন, ওনার তো জননী হওয়ার শখ হয়েছিল, উনি জননী হয়েছেন, জননী হয়ে তো এখন উনি অন্য দেশে আছেন, আর এইখানে এইরকম একটা ইমব্যালেন্স তৈরি করে দিয়েছেন। উনি তো 1টা 2টা জননী হন নাই, মানবতার জননী হয়েছেন, তারপরে কওমের জননী হয়েছেন, নিজের দলের লোকজনের জননী হয়েছেন, রোহিঙ্গাদের জননী হয়েছেন। কোনো উদ্দেশ্য ছিল নিশ্চয়ই, কি ছিল উনি জানে। জি, একটা প্রশ্ন হয়তো আপনাকে শেষ প্রশ্নটা করে দিচ্ছি। আপনাকে আপনি বেশ দেখলাম টক শোতে বেশ উত্তেজিত, ফেসবুকে আপনাকে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ বলে ট্যাগ দেয়, আপনি কি বলে ওদেরকে জিজ্ঞেস করুন। না, ট্যাগ কেন দেয় আপনাকে? ট্যাগ কেন দেয় ওরা জানে। আমি যদি এখন আপনার একটা গালি দিই, আপনি সেটা হয়ে যাবেন না, অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে হবে আমি আপনাকে কেন গালি দিয়েছি। যারা আমাকে ট্যাগ করে তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে নিয়ে আসেন তাদেরকে। মানে আপনার আর আমি উত্তেজিত হই নাই, আমি যেটা দরকার উপযুক্ত জায়গাতে উপযুক্ত কথা বলেছি। উত্তেজনা আর কাউকে প্রকৃত কারণে ধমকানো দুইটা এক না। আপনার আব্বা আম্মা আপনাকে কোনোদিন ধমকায় নাই? উত্তেজিত হয়েছিল, আপনি প্রাপ্য ছিল, আপনাকে ধমক দিয়েছে। আমি বাবের বয়সে আমি ধমক দিয়েছি। আচ্ছা, মানে ধমকটা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, আবার দিব, এবং আপনি যদি এখন এরকম করেন আপনাকেও দিব। আমি ধমক দিতে রাজি আছি। তো এই জন্য আমি মনে করি যে বেওয়ালসের জরিপ থেকে বরং আমাদের অন্য মেসেজ নেওয়া উচিত। সেটা হচ্ছে একটা বিরাট সংখ্যক ভোটার এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চায় এবং সেই ভোটের পার্সেন্টেজটা যথেষ্ট। একটা বিরাট সংখ্যক ভোটার এখনো পর্যন্ত বলছে না কাকে ভোট দিবে, আবার আরেক দল লোক বলেছে যে তারা সিদ্ধান্তই নেয় না কাকে ভোট দেবে। অর্থাৎ এখানে 2 ধরনের ইনফরমেশন আছে। একদল বলেছে জানি কাকে ভোট দেবো কিন্তু আপনাদেরকে বলবো না, আরেক দল বলেছে আমরা ডিসাইড করি নাই কাকে ভোট দেব। ফলে এই নন ডিসাইডেড ভোটার এবং ডিসাইডেড বাট নট ডিসক্লোজিং ভোটার, এদেরকে যদি যুক্ত করেন তাহলে 47% লোক চুপ করেছিল এই জরিপে। কিন্তু 47% লোক চুপ করে আছে। ওইখানে বিএনপির ভোট আছে না, প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীকে আওয়ামী লীগ ভোট দিবে এরকম একটা বিশ্লেষণ। না, এটা যদি কেউ মনে করেন এটা কারণ মনে করতে বলেছেন পারেন যে স্থানীয় বিএনপির কর্মীরা যেহেতু সাবেক আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে কঠোর আচরণ করেছেন বলে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের অনেকেই জামায়াতকে কম খারাপ বিকল্প হিসেবে নিতে পারে। আওয়ামী লীগের ভোটাররা এরকম একটা আওয়ামী লীগের ভোটাররা ঠিক এইরকম না যে তারা তাদের দীর্ঘদিনের যে আদর্শিক অবস্থান সেটাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র কেউ তাকে মার দিবে না সেই জন্য তাকে ভোট দিবে, ব্যাপারটা এরকম না। আর আওয়ামী লীগের অনেক তো টাকা দিয়ে এলাকায় এসেছেন এরকম খবর, সেটা 1 2 100 500 লোকের সাথে হতে পারে, একটা দলের সাথে করা খুবই কঠিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে 71 সালে যারা হত্যার সাথে জড়িত ছিল যে দল, সেরকম একটি দল এখন বলছে আমি তোমাদেরকে মারবো না, কতটুকু তাদেরকে বিশ্বাস করা যাবে সেটা তো চিন্তা করতে হবে। কেননা আওয়ামী লীগ তো বিচার করে তাদের নেতাদেরকে তো তার আওয়ামী লীগ রীতিমতো ফাঁসিতে মৃত্যুদণ্ড দিয়েছে। তো তাহলে আওয়ামী লীগ যদি বিশ্বাস করে যে তারা এসে তাদেরকে কিছু করবে না, করতে পারে। কিন্তু যদি আপনি যৌক্তিকভাবে চিন্তা করেন তাহলে আওয়ামী লীগ কখনোই জামাত বা এনসিপিকে ভোট দিবে না, হয় তারা ভোট দিতে যাবে না, আর যদি যায় তাহলে বিএনপি অথবা জাতীয় পার্টিকে ভোট দিবে। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ওরকম ভোট থেকে তারা নামে নেয় সেটা আমি বিশ্বাস করি না। তারা এখনও তৃণমূল পর্যায়ে শেখ হাসিনার জন্য তারা নিবেদিত প্রাণ। আমি এমন লোক খুবই কম দেখছি
যে এত বদনামের পরেও শেখ হাসিনার বিরুদ্ধে এত প্রপাগান্ডা কিংবা এত সত্যতা সব মিলিয়েও তাদের কাছে এটা কিছুই না। তারা বলছে শেখ হাসিনা যেরকম বলছে উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, তারাও উই ডোন্ট কেয়ার, এবং তারা ওই পদ্ধতিতেই আছে। তারা তাদের নেত্রী কোনো ভুল করতে পারে না, তারা এই আইডিওলজিতেই আছে। মানে তাকে পাত্তাই দিচ্ছেন এরা এটাকে। কালকে থেকেও তো দেখছি আমি কোনো পাত্তা নেই। আমার মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা রায় হলো যেখানে যারা এই রায় যে যারা বিবাদী, হ্যাঁ, তারাও হেভি খুশি রায়ে, আর বাদী পক্ষ যারা তারাও খুশি, তারা তো অবভিয়াসলি তাদের খুশি হওয়ার বিষয় আছে। বিবাদী পক্ষ নারাজ না, বিবাদী পক্ষ বলছে যে উই ডোন্ট কেয়ার। এবং তারপরে আর কে আছে, আর বাকি যারা আছে, রাষ্ট্রপক্ষের বিবাদী ছিল একজন, হ্যাঁ, তো এই দুই পক্ষই দেখি যে এটা তাদের কারো কিছু আসে যায় না। নারাজ বলেছেন যে যদি এই রায়ে তিনি নারাজ, কিন্তু আপনি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাদী পক্ষ তো অবশ্যই খুশি হবে, তারা জিতেছে, তাদের পক্ষে রায় এসেছে। এবং বিবাদী পক্ষ যিনি আছেন, যার কথা বলতেছিলেন আপনি, আমির হোসেন, উনিও মানে হেসে হেসে বক্তব্য দিচ্ছিলেন, হেসে হেসে বক্তব্য দিচ্ছিলেন। তার মানে হচ্ছে যে উনারও কোনো দুঃখ নেই। আমি বলছি যে ইয়েদের কথা, আওয়ামী সমর্থকদের কথা, তারাও যে তাদের নেত্রীর যে মৃত্যুদণ্ড হলো তাতে তাদের কোনো বোধোদয় না, তাতে কিছু আসেই যায় না। তারা জানে এটা একটা ফার্সিক্যাল, তাদের দৃষ্টিতে এটা একটা ফার্সিক্যাল রায়। এটা শেখ হাসিনা যখন ফেরত আসবে, যখন ক্ষমতা বদল হবে, তখন এগুলো চলে যাবে। যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসবে একটু। কিন্তু আপনি উদাহরণ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সাইদির ঘটনা, যে এরশাদ আমলও কিন্তু একই ঘটনা ঘটেছিল, এরশাদের ক্ষেত্রেও সেটাও একই রকম প্রতিক্রিয়া, আহামরি কিছু হয়নি। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাও আহামরি কোনো প্রতিক্রিয়া হবে না। কেন হচ্ছে না? এবং আপনারা এগুলো উদাহরণ দিচ্ছেন জামাতের আমলে যেটা হয়েছিল, জামাতের আমল মানে জামাতের ক্ষেত্রে যেটা ঘটেছিল, যে যুদ্ধাপরাধীদেরকে যখন বিচার করা হচ্ছিল, একের পর এক ফাঁসি হচ্ছিল, তখন এটা ক্লিয়ার বার্তা ছিল এরা আর টিকবে না, এদেরকে ফাঁসি হয়ে যাবে। তো সেই ফাঁসি ঠেকানো একটা ঘটনা ছিল, আরেকটা ছিল সরকার পতন ঘটানো, মরণ কামড় দিতে চেয়েছিল। হ্যাঁ, সরকারকে মরণ কামড় দিয়ে ফেলে দেওয়া। কারণ 14 শুধু একজনের ব্যাপারে, কিন্তু না একজন না, অন্যদের ব্যাপারে এরকম মৃত্যু দেখি নাই তো আমরা ভাই। কারো ফাঁসির রায়ের পরে এতগুলো মানুষ, ঠিক আছে, একটা ঘটনা দিয়ে তো তারা বুঝেছে যে পারবে না। এই ঘটনা দিয়ে তারা যখন পরাজিত হয়েছে, তারা দেখেছে যে সরকার পতন ঘটানো এত সহজ না। তারা যে শুধু সাইদি সাহেবকে মুক্ত করতে চেয়েছে প্রতিক্রিয়া দেখে সেটা না, তাদের আলটিমেট উদ্দেশ্য ছিল সরকার পতন ঘটানো। এবং সেটা নিজামীর ক্ষেত্রে হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে হয়েছিল, কাশেম সাহেবের ক্ষেত্রে হয়েছিল, কোনোটা কম আন্দোলন হয় নাই। কিন্তু মূল বিষয় দাঁড়িয়েছিল যে তেরোর যেটা হয়েছিল সেটা অন্যদের মাত্র ছিল না, কারণ এটা দুইটা একযোগে যোগ হয়েছে। একটা হচ্ছে সাইদি সাহেবকে প্রতিক্রিয়া দেখানো, আর একটা হচ্ছে যে এটাকে যদি সরকার যদি পতন ঘটাতে পারি তাহলে কিন্তু আর কোনো বিচার এগুলো হবে না। এবং আলটিমেটলি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এখন শেখ হাসিনার ক্ষেত্রে আপনি সেটা কিভাবে আশা করছেন? ওরা তো কেয়ারই করে না, ওরা তো বলছে উই ডোন্ট কেয়ার। এরা তো খুব ভালো করে জানে শেখ হাসিনার কিছুই হবে না এই ধরনের মামলায়, এই ধরনের রায়তে। কারণ শেখ হাসিনা আছে একটা নিরাপদ জায়গায়, সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে? এবং বাংলাদেশ যদি আরো 14টা চিঠিও দেয়, ভারত কি এটা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে? ভারত বলছে নোটেড। দেখেছি, হ্যাঁ, আমরা এটা দেখেছি। ভারত কি বলছে? আমরা দিব না, দিয়েছি, কিসে বলেন নোটেড। তার মানে আমি তোমার এটা দেখলাম, এটার কোনো গায়ে মাখার কিছু নাই। সো এবং আমাদের একজন উপদেষ্টা এখন ওইখানে ভ্রমণ করছে এখন, বা কালকে যাবেন কালকে। তো উনি গিয়েও যে বড় কিছু করবেন তা তো না, কেউ তো আশা করে না যে খলিলুজ্জামান নিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ। সেই কারণে এটা হচ্ছিল না। তাদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তান তো আছে, পাকিস্তান তো নিজেই এটা বিনা ভিসায় আমাদের বহু কর্মকর্তা থেকে শুরু করে সবাই অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো তারা তো পাকিস্তানে যেতে পারে, আফগানিস্তানে যেতে পারে, যাদের সাথে সুসম্পর্ক আছে। এবং এই মুহূর্তে 5 আগস্টের পরে আপনি যদি খেয়াল করে দেখবেন, পাকিস্তান থেকে অতিথি আসার একটা বন্যা বয়ে গেছে, পাকিস্তান থেকে শিল্পী আসার একটা বন্যা বয়ে যাচ্ছে। পাকিস্তানের যেই সমস্ত আপনি কি বলবেন যে ডানপন্থী নেতাগুলো, যেগুলো পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসের উস্কানিদাতা, সেগুলো বাংলাদেশে এসে এখানে আবার সমাবেশ করছে এবং বলছে যে আপনার যেটা তারা পাকিস্তানে যেটা করে থাকে, যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী অন্যান্য যেগুলো আছে, কে মুসলিম আর কে অমুসলিম, সেগুলো নিয়ে পেঁচাল লাগিয়ে থাকা এবং নিজেদের মধ্যে হিংসা জেহাদ করা
এবং একজন আরেকজনকে মারা, তারা সেই সমস্ত আইডিওলজিও বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করছে। সো এরকম একটা রাজনীতি যখন বাংলাদেশে চলছে, বাংলাদেশ সরকারের পলিসি যখন এটা, ভারত তো এগুলো নিয়েই উদ্বিগ্ন। তো ভারত জি, আমি ফুয়াদ ভাইয়ের একটা আলোচনা থেকে শুরু করি। ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে 7,000-এর মতো আওয়ামী লীগ রাজাকার ছিল, 2,000-এর মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল। আমি 2019 সালের যেই তালিকাটা হয়েছিল সেই তালিকাতে যেই 10,000, 11,000 যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যাতে 78 জন জামাতে ইসলামের বেঁচে আছে, সক্রিয় রাজনীতিতে আছে, এরকম আইডেন্টিফাই হয়। সেই সময় জামাত ইসলাম গুজব ছড়ায়, জামাত শিবির, যে তাদের মাত্র 37 জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না। তো এইখানে 8,000 বলছে ফুয়াদ ভাই এবং 2,000 বলছে বিএনপির। ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য, কোনো গণমাধ্যমে আসেনি, সেটা প্রকাশিত হয় এবং এইটাকে ক্রস চেক করে বর্তমান সময়ে এসে দ্য ডিসেন্ট নামে, যে জামাতে ইসলামের ওই সময়ের প্রোপাগান্ডাটা এটা একটা গুজব ছিল। আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এইভাবে বলছেন, যাক মানে আমরা জানলাম বিষয়টা আর কি, এভাবে একটা ভুল তথ্য এভাবে দিলেন আর কি। ঠিক আছে, আমার তথ্য ওইখানে আমরা এটাকে ওইভাবেই বলি যে জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয়, রাগ করেন কেন? রাগ তো করার কথা না, খুশি হওয়ার কথা। ব্যাম পার্টি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে জামাত ইসলামে রাজাকার সংখ্যা সবচেয়ে কম, রাজাকারের সংখ্যা নিয়ে। ঠিক আছে, এবং আবারও আরেকটা সংখ্যা নিয়েই ফুয়াদ ভাই জড়িয়ে পড়লেন যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 7,000 না কত এরকম একটা সংখ্যা বললেন। কবি আসাদ মে মাসে 1971 সালে তিনি বলেছিলেন যে তার কবিতায় 10 লাখ মানুষ মারা গেছে। এটা শেখ মুজিবের বক্তব্য না। টাইমস 71 এপ্রিলের শুরুতে, 1971 এপ্রিলের শুরুতে তারা লিখেছিল 3 লাখ মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। নিউজউইক এপ্রিলের মাঝামাঝি সময়ে 1971 সালের ঘটনায় লিখেছে এপ্রিলের মাঝামাঝি সময়ে 7 লাখ লিখেছে। দ্য বাল্টিমোর সান 14 মে 1971 লিখেছে 5 লাখ নিহতের সংখ্যা। দ্য মোমেন্টো কারাকাস জুনের 13 তারিখে লিখেছে 5 থেকে 10 লাখ নিহত। কারাই ইন্টারন্যাশনাল 28 জুলাই লিখেছে 5 লাখ। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে 23 জুলাইয়ে সংখ্যা 2 থেকে 10 লাখ। টাইমস সেপ্টেম্বরে গিয়ে বলেছে 10 লক্ষাধিক। দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইটেক তারা লিখেছে যে 1971 1 অক্টোবরে 20 লক্ষ শহীদের সংখ্যা। ন্যাশনাল জিওগ্রাফি 1972 সালে সেপ্টেম্বরে লিখেছে শহীদের সংখ্যা 30 এবং 1971 সালের কোনটা নেব? 1971 সালের, হ্যাঁ এগুলো কি বলছি ঘটনাগুলো উনি একটা কথা বলেছেন যে আমি প্রশ্নটা করি, আমি বলছি দেখেন মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ কোনটা নিব দেখেন। এখানে ঘটনা তথ্যগুলো আসছে এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর, দিন যাচ্ছে সংখ্যা 2 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 7 লাখ, 7 লাখ থেকে 10 লাখ, এইভাবে ডিসেম্বরের আগেই এই স্টেটমেন্টটা আসছে। দেখেন 1 অক্টোবর 1971 দ্য হ্যাম্পটেড অ্যান্ড হাইগেট এক্সপ্রেস বলছে যে শহীদের সংখ্যা 20 লক্ষ। 1972 সালের সেপ্টেম্বরে ন্যাশনাল জিওগ্রাফি লিখছে শহীদের সংখ্যা 30 লক্ষ। অর্থাৎ 30 লক্ষ সংখ্যাটা শেখ মুজিবুর রহমানের বানানো কোনো তথ্য না। আমার প্রশ্ন সেটা না, উনি একটা কথা বলেছেন তালিকাটা করা হলো না কেন? হ্যাঁ উনি বলেছে তালিকাটা করা হলো না কেন, এর ব্যর্থতা কার দিবেন? এটা তো আমাদের, এটা আমার ব্যর্থতা, এটা ফুয়াদ ভাইয়ের ব্যর্থতা, এটা আওয়ামী লীগের ব্যর্থতা, এটা বিএনপির ব্যর্থতা না। আমরা এটা নিয়ে জোর দাবি করি নাই, আমরা জানতে চাই না, এটা আমরা জোর আওয়াজ তুলি নাই, সবাই বলি নাই। যারা দায়িত্ব ছিল তারা করে নাই। বিএনপি দায়িত্ব ছিল, জামাত দায়িত্ব ছিল, আওয়ামী লীগ দায়িত্ব ছিল, বিভিন্ন সময় ক্ষমতা ছিল, এরশাদ ছিল, কেউই করে নাই বলেই বিতর্ক। কিন্তু বিতর্ক হলেও ঐতিহাসিক সাইন রয়ে গেছে সংখ্যাটার। 17 ডিসেম্বর থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান 9 জানুয়ারি বাংলাদেশে পদার্পণের আগ পর্যন্ত 30 লক্ষ সংখ্যাটি না হলেও 1 ডজন পত্রিকায় আসছে। ধন্যবাদ। আমি একটা নতুন প্রশ্নে যাই। কেউ আপনাকে বলে যে জামায়াতের বিপক্ষে কথা বলেন, অন্যান্য দলের বিপক্ষে বলেন, বিএনপির পক্ষে কোনো কথা বলেন না, আপনি কবে যোগ দিচ্ছেন বিএনপি? আচ্ছা, প্রথমত হলো বিএনপি যে জায়গায় কাজ করে আমরা ভিন্ন জায়গায় কাজ করি। কাজের অনেক কিছু মিল আছে, জাতীয়তাবাদের বিষয়ে মিল আছে, আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী বিষয়গুলোতে মিল আছে, কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন ন্যারেটিভ আছে। তাদের যেরকম 31 দফা আছে, আমাদের এরকম 10 দফা আছে, সেগুলো দেখলে আলাদা। এবং আমরা এই ভিন্ন চিন্তা নিয়ে রাজনীতি করতে চাই। এমনকি আমরা ধানের শীষ প্রতীক নিয়েও মানে হলো যদি সুযোগ আসে
আমাদেরকে যদি তারা জোটের অংশ হিসেবে যদি বলে যে এটা আপনারা করেন, তাহলে আমরা ওনারা দিলে কি পারবেন? পারবেন না। না, আমাদের আমাদের ধানের শীষ দিলে আপনারা এখন না, আরো পারবেন না। 2 মাস 3 মাস আগে থেকে আমরা বলে তাদের আসছি। সাথে যুক্ত হতে হবে আগে। আমরা তো তাদের সাথে যুগপৎ আন্দোলনে একসঙ্গে না ছিলাম। না, আমি নির্বাচনে ঠিক আছে, নির্বাচনের বিষয়ে আমাদের তো ছোট সংগঠন, এই ছোট সংগঠনে তাদের দরকার হবে কিনা সেটাই একটা বা বিষয়। তাদের দরকার হবে। ঠিক আছে, না, সেই কারণে কি হ্যাঁ, আপনারা আর- সবসময় আপনি সবসময় বিএনপি পক্ষে কথা না বলেন? না না না, অনেকেই বলে আমি এটা। যদি দেখেন মানে আপনাকে নেওয়ার জন্য? না না, নেওয়ার জন্য বিষয়টা না। বিএনপি একটা বড় দল, আমি বলছি আমাদের আমাদের আমজনতা দল একটা ছোট সংগঠন। এটা ছোট ছোট জায়গায় ভূমিকা রেখেছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের 7 জন মানুষ মারা গেছে, 100-এর উপরে আহত হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট জায়গায় চেষ্টা করি। ঠিক আছে, আপনারা আপনাকে নির্বাচন করতে পারবেন? আপনি নির্বাচন করতে পারবেন? অবশ্যই আমরা চাই নির্বাচন করতে। আমাদের মানে নিবন্ধন স্বতন্ত্র? নিয়ে অনেক জটিলতা হচ্ছে। আচ্ছা। আমরা চেষ্টা করছি নিবন্ধনটা পাওয়ার। নিবন্ধন পেলে আমরা সারা দেশেই সকল জায়গা থেকে প্রার্থী দেব। এবং আমাদের আমাদের এটা আমাদের একটা খুব আবেদন, আমাদের নিবন্ধনের এই জটিলতাটা শেষ হয়ে যাক। এবং আমরা বিএনপিকে কেন সমর্থন করি সেটা জিজ্ঞাসা করেছিলেন। প্রথমত জাতীয়তাবাদী দলের চিন্তাগুলো আমাদের ভালো লাগে, ঠিক আছে, সে জায়গা থেকে। এবং এছাড়া বিএনপির বিদেশ ভক্তি কম, যেটা অন্যান্য দলগুলো বিদেশি শক্তির সাথে বেশি বেশি মিটিং করে, আলোচনা করে, সে জায়গা থেকে বিএনপির এই প্রবণতা কম হওয়ার কারণে আমরা বন্ধু হিসেবে নতুন একটা তাদেরকেই প্রশ্নে গ্রহণ যাই। করছি। তারেক রহমান, আপনি কি কোনো কোনো সময় বলেছেন যে জামায়াত বেশি আসন পাবে না বিএনপিকে ছাড়া, এরকম একটা বক্তব্য আপনার ভাইরাল দেখেছি, কিন্তু বিভিন্ন জরিপ বলছে জামায়াতের আসন বাড়বে। আপনার বক্তব্যটা কি? আসলে জামায়াত কয়টা আসন পাবে? আরো তো নতুন নতুন পার্টি আসছে, এবি পার্টিও হলো, তারাও নির্বাচন করবে। এনসিপি তো আর করে জুলাই অভ্যুত্থানের একটা নেতৃত্বে দেওয়া সংগঠন, তারা কতগুলো আসন পাবে বলে মনে হয়? জি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঢাকা ভিত্তিক যে ইস্টাবলিশমেন্ট, সেখানে সোশ্যাল মিডিয়াতে যারা ভালো করবে তারা নির্বাচনেও ভালো করবে। কিন্তু ঢাকার বাহিরে প্রান্তিক পর্যায়ে যে রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট, সেখানে আপনার হলো অনেক কঠিন হিসাব নিকাশ। সেখানে ফ্যামিলি লিগ্যাসি আছে, রাজনৈতিক লিগ্যাসি আছে, এবং আপনার দীর্ঘ সময়ের জনগণের সাথে একটা বন্ধুত্বের আছে। জামাত তো নিজেকে জামাত হিসেবে বলতোই না আগে। তারা আবার ভোট চাইতে গেলে কি পরিচয় ভোট চাইতে যাবে? সেই জায়গা থেকে বলছি, যারা নিজেদের পরিচয়টাই দিতে শঙ্কাবোধ করতো আগে, তারা হঠাৎ করে 2-4 মাস, 5 মাস, 6 মাসের ক্যাম্পেইনে সব উল্টাই ফেলবে। এখান থেকে আমার যে তারা ফেসবুকে অনেক হাইপ তুলতে পারে, কৃত্রিমভাবে জনপ্রিয়তা দেখাতে পারে, কিন্তু এর মানে পাবলিক কনসার্ন না। আর 1971 সালের এই বিষয়টা অনেকে বলতে পারে যে এগুলো আর প্রয়োজন নাই, এগুলো এখন কেন বলছি, নতুন করে সাজাইতে হবে। আমি বলি ভাই, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন রাজাকারদেরকে মানুষ যেরকম মনে রাখবে, মুক্তিযোদ্ধাদেরকে মনে থাকবে। যতদিন এই পতাকা থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন এই মানচিত্র থাকবে ততদিন এই মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক, যতদিন আমাদের জাতিসংগীত থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক। আপনি যতই অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেন, এই বিজয়ের মাসে এই আলোচনা চলবেই। অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উই রিভল্ট। মেজর জিয়া বল, রাজাকার অলওয়েজ রাজাকার, কিন্তু মুক্তিযোদ্ধা অলওয়েজ মুক্তিযোদ্ধা না। বাকশাল হওয়া মানে এক নাতে এক দেশ, শেখ মুজিব বাংলাদেশ। এই জনযুদ্ধে গোটা জাতি ছিল একত্রে, এবং গুটি কয়েক লোক ছিল আমাদের বিপক্ষে, বিরোধিতা। তবে 7ই মার্চের ভাষণ, এতে আমাদেরকে অনেক আমাদের রক্ত গরম করছে। ওই বঙ্গবন্ধুর নির্দেশ ছিল, যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা, এবং উনি সুন্দরভাবে যে ঘোষণা দিয়েছেন, এবং আমাদেরকে প্রস্তুত থাকতে বলেন, এলাকায় অ্যালার্ট থাকতে বলেন। 25শে মার্চের রাত্রে আমি আমার খিলগাঁও এলাকায়, রাজাবাগের পাশেই আমরা রাত্রে পাহারা দিচ্ছিলাম যেন কোনো অঘটন না ঘটে। এর মধ্যে প্রয়াত পল্লী শিল্পী আব্দুল আলিমা আমার পাশে ছিল। হঠাৎ রাত 11:30 থেকে 12:30 থেকে হঠাৎ গুলি আওয়াজ। 25শে মার্চের কথা। 25শে মার্চ রাত্রে গোলাগুলি আওয়াজ, টাস টাস এরকম গলা আওয়াজ শুনতেছি। তারপরে হলাম যে কোত্থেকে আসতে পারে, দেখলাম যে এটা আমাদের পাশেই শাহজাহানপুরের পাড়ে রাজারবাগ পুলিশ লাইনে প্রথম আক্রমণ করে পাক বাহিনী। আক্রমণ করে, পুলিশও কিন্তু রেডি ছিল অনেক ক্ষেত্রে, এবং অনেকক্ষণ কিন্তু এটা গোলাগুলি হয়। এবং এক পর্যায়ে পাকিস্তান বাহিনীর ট্রেচার বুলেট ব্যবহার করে। ট্রেচার বুলেট মিনস উপরে একটা বুলেট ছাড়ে, যেখানে আলো হয়ে যায়, একদম ফর্সা হয়ে যায়, তখন দেখে দেখে গুলি করতে পারে। আমাদের বাঙালি পুলিশরা যখন পজিশনে ছিল,
তখন দেখা যাচ্ছিল না, পাকা আর্মি এরা একটু হিমশিম খাচ্ছিল, তখন প্রেসার বুলেট দিয়ে তাকে শনাক্ত করে গুলি করতো। অনেক মারা গেছে, হাজার হাজার। পরে অনেকে যারা বেঁচে ছিল রাস্তা পার হয়ে আমাদের শাহজাহানপুর খিলগা দিয়ে নামার দিকে চলে যায়। 25শে মার্চের পরে কিন্তু রাত্রে আমরা বাসায় থাকতাম না, যেহেতু ইয়াং ছেলেদের ধরে নিয়ে যেত, অত্যাচার করতো। আমরা বাসায় থাকতাম না, লুকিয়ে থাকতাম অন্য জায়গায় গ্রাম অঞ্চলে। পরে রাত্রেবেলা গভীর রাত্রে আসতাম। 25শে মার্চে নট অনলি রাজারবাগ, পিলখানা এবং ওই যে ওল্ড টাউনের তাঁতির বাজার, কালী মন্দির, জগন্নাথ হল, মানে তারা ওইখানে কোনো এমন কোনো জায়গা রাখে নাই যেখানে তারা গুলিবিদ্ধ মানুষ না, নিরহ লোকদের গুলি করছে। ফাঁড়ি এবং কোনো পলিটিক্যাল না, ফাঁড়ি এবং থানাগুলা, হ্যাঁ, কোনো পলিটিক্যাল না, নিরহ যে কোনো পাইলে মারা গেছে। এবং রোকে হলো তারা কিন্তু যথেষ্টই আমি যেতে চাচ্ছেন যে 25শে মার্চে 26শে মার্চের সকালবেলা আমি কিন্তু মুভ করছি প্রত্যেক জায়গায়। 26শে মার্চ পুরোপুরি একটা, হ্যাঁ, 26শে মার্চে তারা ওই 12টার পরে মনে হয় কারফিউ উড্ডে করে নিছে এবং 4টা পর্যন্ত, এরপরে সন্ধ্যা থেকে আবার কারফিউ। 25শে মার্চের পরেই থেকে মোটামুটি একটা যুদ্ধর মতো একটা অবস্থা। আমার প্রশ্ন ওই জায়গায়, এই যে এপ্রিলের 20 বা 18 বা 20 তারিখে আপনি যুক্ত হলেন, এই সময়টাতে কেউ কি আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল কি ছিল না? এই সময় একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম সবাই, কি হবে না হবে, মানে নেতার অভাব ছিল। ধন্যবাদ। আমি একটু যেতে চাই নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার নজরুল ইসলাম। 25শে মার্চের ঘটনা বলেছেন শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। আপনি কখন যুক্ত হলেন যুদ্ধে? কার নির্দেশনা পেলেন? কে কার বক্তব্য, কার অনুপ্রেরণা, কার ঘোষণা আপনাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বেশি উৎসাহী করে তুলেছিল? থ্যাংক ইউ জানাল ভাই। আমি ঢাকায় 25শে মার্চ দেখি নাই, আমি রাজশাহীতে ছিলাম। রাজশাহী থেকে ওই 26 তারিখেই আকাশবাণী থেকে বলতেছিল ঢাকায় গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, বহির্বিশ্বের সাথে ঢাকার কোনো যোগাযোগ নাই। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা দিতেছিল 2-3 মিনিট পর পর একবার। এই সময় তারপরের দিন একজন পুলিশ আসলেন, সেন্ডু গেঞ্জি, খাকি প্যান্ট আর খালি পায়ে, যে আমরা অস্ত্র ধরছি, ইপিআর অস্ত্র ধরে নেই, কাজেই আমরা 2 দিন যাবৎ আমাদের খানা পিনা বন্ধ, আমাদের খাবার দেন। তখন এই খাবার নিয়ে যাইতেছে, বাড়ি বাড়ি থেকে খাবার উঠায়, রুটি, ভাত, ডাল যা যা পাইছি পাঠিয়ে দিলাম ওদিকে। এই সময় 27 তারিখ বিকালবেলাতে রেডিও খোলার কথা না, রেডিও থেকে বলতেছে যার যার অস্ত্র আছে, বৈধ অস্ত্র আছে, নিকটস্থ থানায় জমা দেন। এটা বলার কিছুক্ষণের মধ্যেই 6 জন লোক পান খায়, তারা নন বেঙ্গলি ছিল, 6টা বন্দুক, একটা টুটু রাইফেল নিয়ে আর হাতে পোটলা, গুলির পোটলা নিয়ে হাসতে হাসতে আসতেছে। তাই আমরা অনেকগুলা ছেলে দাঁড়ায় গেলাম, ওদেরকে মানে আমরা বাধা দিলাম, বাধা দিয়ে অস্ত্র চাইলাম, অস্ত্র লে বাবা লে, ওরা দিয়ে দিল। ওই বিহারিগুলা। তাই বন্দুক কেউ চালাতে পারে না, রাইফেল কেউ চালাতে পারে না, আমি ছাড়া। আপনি কিভাবে চালাতে পারতেন? আমি চালাতে এই কারণে, আমার মামা খুব ভালো শিকারী ছিলেন। ও আচ্ছা। তো ওই মামার সুবাদে ছোট সময় থেকে রাইফেল, টুটু রাইফেল আর বন্দুক চালাইতাম। অনেক সময় আমার বলে, যা ওইটা মেয়েরায়, এইভাবে আমার শিক্ষা। এটা 25শে মার্চ যখন অপারেশন সার্চলাইট হলো, এটা আমরা জানি না। আপনারা জানেন না, কিন্তু এমন কোন কি ঘোষণা কি পেয়েছেন কিনা যে বাংলাদেশের যে এখন স্বাধীনতা হলো, ঘোষণা দিচ্ছি বা স্বাধীনতা ঘোষণা হবে, এইরকম কোন ঘোষণা কি আপনারা পেয়েছিলেন কিনা কারো কাছ থেকে? না, মানে সব তো বন্ধ, রেডিও টিভি সব বন্ধ। তবে 7ই মার্চের ভাষণ, এতে আমাদেরকে অনেক, আমাদের রক্ত গরম করছে। ওই বঙ্গবন্ধুর নির্দেশ ছিল যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমরা যতটুকু গরম হয়েছি, 25শে 26শে পরে যেভাবে মানুষ মারতেছে, ওরা রাজশাহীতেও মারছে, ভালো ভালো মানুষ মারছে, নিরীহ মানুষ মারছে, বুড়া মানুষ মারছে। তখন আমরা কোনো নির্দেশনা পাইতেছি না। এই সময় হঠাৎ আসলো যে আমি মেজর জিয়া বলছি, আমরা বিদ্রোহ করলাম, হ্যাঁ, উই রিভোল্ট বলার পরে
এরপরে 2-3 ঘন্টা পরে বললো, অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উই রিভল্ট। মেজর জিয়া বলছি, প্রথম বলেন নাই। প্রথমবার বলে নাই। তো এইটা বলার সাথে সাথে আমরা একটু পাইলাম, উৎসাহ। যে সাহস উৎসাহ পেলেন, পাইলাম, হ্যাঁ, সাহস পেলেন। আশার বাণী শুনতে পারলাম। তো ওই যে আমরা বন্দুক নিছি, এখন আমাদের বাড়িতে হামলা হয়েছে পাঞ্জাবিদের। জি। তা আমরা বাড়িতে ছিলাম না। হুম। তো ওখানে আমার ফুফু ছিলেন, উনি বললেন তুই কি করছস, অনেক তোকে ঢাকা চলে যেতে হবে। তো পরের দিন উনি আমাদেরকে এটা 28 তারিখ আমাদেরকে ওই টাঙ্গা গাড়ি দিয়ে রাজশাহী শহরটা পার করে দিল। তখন মহিলা দেখলে পাঞ্জাবিরা কিছু বলতো না, করতো না। আমাকে জ্বর আসছে, মাথায় পট্টি লাগায় আমাকে বাইর করে দিল, বাচ্চা ছেলেগো সাথে নিয়ে। তো আমরা যখন আসতাম, দিয়ে রাস্তার মধ্যে বড় বড় গাছ কাইটা ফেলে রাখছে, আর যুদ্ধ বিমান 2টা মানে চক্কর দিতেছে। ওখানে দেখি ইপিআররা ওই এলএমজি দিয়ে, লাইট মেশিন গান দেওয়া, ওই যুদ্ধ জাহাজে গুলি করতেছে। তা আমি কাছে গেলাম, আপনারা নাকি অস্ত্র ধরেন নাই? না, ঠিক না, যারা আমরা বর্ডারে ছিলাম আমরা অস্ত্র জমা দিই নাই বা আমরা তাদের ডাকে যাই নাই। যারা ক্যাম্পে ছিল, বিডিআর ইপিআর ক্যাম্পে ছিল, তাদের অস্ত্র নিয়ে নিছে এবং অনেকে মেরে ফেলছে, অনেকে পালায় আসতে পারছে। তখন বুঝলাম পুলিশটা রং ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে। যাই হোক, আমরা ঢাকা আসলাম। ঢাকা আইসা যখন মিরপুর পার হয়ে আমরা, তখন দেখি রাস্তার বাম পাশে তো স্কুটারওয়ালা বললো যে ডাইনে ভাই তাকাবেন না, চুপচাপ বসে থাকেন। তো উনি তাকাইতে মানা করাতে আমরা একটু বেশি আগ্রহ হইলো দেখার জন্য। দেখি অনেক মরা মানুষ, শিয়াল, শকুন আর কুকুর মানুষ খাইতেছে। তাই আমরা এই সব দেখে আসলাম। তার বাড়িতে আসার পরে দেখি আমাদের এলাকার কয়েকজন লোক মেরে ফেলছে পাঞ্জাবিরা, যে দৌড় দিবে। আপনি কখন রণযুদ্ধে যুক্ত হলেন? একেবারে রণযুদ্ধে, মানে সম্মুখ যুদ্ধে যেটা জি। বলে। তা এপ্রিলের 10 তারিখের দিকে আমার মামাতো ভাই এবং আমার চাচাতো ভাইকে গুলি করছে। তে চাচাতো ভাই মারা গেছে 7 দিন পরে, আর মামাতো ভাই বাইচে গেছে। তো এখন ওই চাচাতো ভাইকে কবর দিয়া আমরা বাসায় রেডি হয়ে গেলাম। এদিকে আমরা ওই কমলাপুরে আমরা মিটিং করতাম। আমরা কয়েক বন্ধু, যেমন একটা পপুলার ম্যান ছিল সাবু, পপ সম্রাট আজম খান, জিন্না, মনন চান, খগেন্দ্র, আমি নজরুল, আবুল হোসেন, হানিফ, এরা আমরা করলাম যে আমরা কি করা যায়। তো তখন খবর হইল যে ভুলতার দিকে ব্রিজ উড়াই দিছে, প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছে। তো এটা শুনে আর একটু ছোট করে দিই আপনাকে, সম্মুখ যুদ্ধে প্রথম কোন জায়গায় আপনার সম্মুখ যুদ্ধ করেছেন? প্রথম আমরা সম্মুখ যুদ্ধে আমাদের কোনো অস্ত্র ছিল না, ওইরকম ট্রেনিংও ছিল না। প্রথম আমরা 7 জন গেলাম, আমাদেরকে 14টা, প্রত্যেকটা 2 টাকা গ্রেনেড দিয়ে দিল, শুধু তোমরা শব্দ করবা, কোনো মানুষ যেন না মারা যায়। তা আমরা আমাদের এলাকা তখন তো বড় বড় বিল্ডিং ছিল কোন না, জায়গায়? যাত্রাবাড়ি, মাতুয়াইল, কাজলা, মান্ডা, গ্রাম সেঞ্চুরিটা। হ্যাঁ, ওখানে একটা গ্রেনেড ফাটাইলে সন্ধ্যার পরে অনেক দূর শব্দ যেত, 4-5 মাইল 6 মাইল দূর থেকে আচ্ছা। মানুষ বুঝতে পারতো আরে প্রতিরোধ শুরু হয়েছে। তা আমরা কয়েকদিনেই ওই শুধু গ্রেনেড ছুড়েছে। গ্রেনেড ছুঁড়ে চলে গেলাম। যাওয়ার পরে আমাদের অস্ত্রের ট্রেনিং দিল, এক্সপ্লোসিভের ট্রেনিং দিল। কোথায় দিল? এটা মেলাঘরে। প্রথম মতিনগর থেকে গ্রেনেড দিচ্ছে, তারপর মেলাঘর। তো মেলাঘরে ট্রেনিং দেওয়ার পরে আমরা আসলাম। তা আমাদের কাজ ছিল ওই চোরাগুপ্ত হামলা করা। স্বাধীনতার বিরোধী যারা কেউ যদি আমাদেরকে ধরতে চায় বা আটকাইতে চায়, তাদের মেরে ফেলবে, ফালানোর অর্ডার দিয়ে দিল আমাদের। তোমরা যেমন না মরো, মারবা, হিট অ্যান্ড রান। তাই আমরা হিট অ্যান্ড রান। তা আমাদের থানা ছিল, ফাঁড়ি ছিল, ওগুলা আছে। দূর থেকে আমরা হঠাৎ, যেমন রাস্তার এপারে এলো ক্যাম্প, আমরা এপার থেকেই যে কয়টা গুলি করতে পারছি, আমরা কয়টা লাগছে, কয়টা মরছে, এটা কেউ যদি বলে এতটা মারছি,
আমি বিশ্বাস করব না। গুলি করছি, লাগছে, কয়টা মরছে জানি না, আমরা আবার Back ভাবছি আমাদেরকে ওরা পায়নি। তারপরে যখন আমাদেরকে বড় বড় মাইন দিল, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, অ্যান্টি পার্সোনাল মাইন, অ্যান্টি মিনি মাইন, এগুলির কাজ হলো, মিনিমাইনের কাজ হলো গাড়ির চাকার পিছনে বসে দেয় সে বড় ছোট্ট জর্দার ডিবার মতো। গাড়িতে প্রথম ব্যাক করতে হবে, পার্কিং গাড়ি। এই মাইন্ডগুলো কোত্থেকে আসতো? এটা ইন্ডিয়া থেকে আমাদের দিছে, এগুলি সব মেড ইন ইউএসএ। শেষে ওই ইস্টার্ন গান যেগুলো দিছে এইগুলো ছিদ্রি এইগুলো ইন্ডিয়া আমাদের রেখে দিছে। আর পাকিস্তানি ইস্টার্ন গান যেটা, ওটা হলো পিছনে হ্যান্ডেলওয়ালা, ওটা কোনো ছিদ্রি না। তো ওইটা রেঞ্জ হলো মাত্র 75 ইয়ার্ড, মাত্র 75 গজ। তো আমাদের কিছু রাইফেল দরকার, আর ওই পুলিশের কাছ থেকে আমরা কিছু রাইফেল পাইছি, যারা রাজা রাখতে ভাইকে আসছে ওরা আমাদেরকে দিয়ে গেছে। রাইফেল আমাদের খুব ভালো অস্ত্র ছিল। ভালো উপকার। শফিকুর রহমান শহীদ কেমন যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তখন তো নিশ্চয়ই এইটা ভেবে তো গিয়েছেন যে ফিরে আসবেন কিনা। অবশ্যই সেই নিশ্চয়তা তো আপনাদের ছিল আমরা না। জীবন দিতেই আমরা গিয়েছিলাম। জীবন দিতে গিয়েছেন। কেমন বাংলাদেশ চেয়েছিলেন, কেমন পেলেন মুক্তিযুদ্ধের পর? আমরা যে যুদ্ধটা অনেক একত্রে প্রশ্ন ছিল, ছোট ছোট করে হ্যাঁ, যদি উত্তর দেন। এটা টোটালি ব্যাপারটা ছিল একটা আমাদের সশস্ত্র অস্ত্রধারী মুক্তিযুদ্ধে আমরা ট্রেনিং প্রাপ্ত ভারতে এবং আমাদের লোকাল এই দেশেও কিন্তু আমরা ট্রেনিং দিয়েছি অনেক মুক্তিযুদ্ধ। কিন্তু এটা জনগণের সহায়তা এবং তাদের সাহায্য না পেলে আমরা কিন্তু সম্ভব হতো না। সেই কারণে আমি বলবো এটা ছিল এক জনযুদ্ধ। এই জনযুদ্ধে গোটা জাতি ছিল একত্রে এবং গুটি কয়েক লোক ছিল আমাদের বিপক্ষে, বিরোধিতা, যে বিরোধিতা করেছিল। এবং আমাদের এই গুটি কয়েকের জন্য আমাদের প্রচণ্ড ক্ষতি হয়েছিল সেই সময়। কারণ পাঞ্জাবিরা কিন্তু কে তারা কে পক্ষে বিপক্ষে তারা জানতো না, ওই বিরোধীরা কিন্তু শনাক্ত করেছিল, শনাক্ত করে দিত। হ্যাঁ, যে এই একে ধরেন ওকে ধরেন। ঢাকা শহরে কারা করতো এরকম শনাক্ত করে, কারা দিত? শনাক্ত করতে সাধারণত যারা স্বাধীনতা পক্ষে ছিল না, বিশেষ করে জামাতরাই করতো এটা। মানে ওরা কি এখন আছেন, বেঁচে আছেন? তাদের মধ্যে এরা তাদের বেঁচে না, কিন্তু তাদের বংশধর আছে এবং তারা কিছুটা, মানে আপনাদের সময়ের এরকম মানে না না, দেখিয়ে দিত? আমাদের সময় যারা বয়স্ক ছিল তখন তারা কেউ বেঁচে নেই। ৭১-এ যারা নাকি কার্যকরী, কারণ আমি একদিন রাত্রে বাসায় গোপনে আসছিলাম দেখা করতে মাকে বাবাকে। ওরা সব জামাত করতো? হ্যাঁ, জামাত স্বাধীনতা বিরোধী। এবং শুধু জামাতে না, মুসলিম লীগ করতো, যারা নাকি বেসিক্যালি পাকিস্তান থেকে বাংলাদেশ হোক, আলাদা হোক, এটা চায় নাই যারা, তারা এরা অনেকে বাধ্য হয়ে করছে। অনেকে বামদলও চাই, বামদল, হ্যাঁ, যারা কমিউনিস্ট যারা নাকি, তারা নাকি এটা বলছিল যে ২ কুকুরের লড়াই, আমাদেরকে যুদ্ধটা ২ কুকুরের লড়াই, সাম্রাজ্যবাদের মধ্যে ২টা কুকুরের লড়াই। বামদলের কথা আসে না, প্রায় আসে না, কিন্তু জামায়াতের কথা আসে। জামাতের কথা বেশি আসে। তারা কি বেশি এরকম কাজ করেছিলেন? না, তারা এরকম খুব একটা কাজ করে নাই, তবে তারা বাধ্য হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা। এটা কিন্তু তারা মনের থেকে অনেকটা করেনি, আমার যতটুকু মনে হয় আর কি। তার জন্য যেহেতু আপনারা সম্মুখ যোদ্ধা, আপনারা তো ভালো বলতে পারবেন। হ্যাঁ, আপনারা আমাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে যারা ছিল, গ্রামবাসী ছিল, সহায়তা, এবং লাস্টে অ্যালাইড ফোর্স, ভারতীয় এবং আমাদের মুক্তিযুদ্ধে যারা বাঙালি সেনাবাহিনী ছিল, তারা কিন্তু একত্রে অ্যালাইড ফোর্স হিসেবে কিন্তু নভেম্বরের দিকে মার্চ করেছে, সবাই কাজ করেছেন বলে একটা সুন্দর একটা স্বাধীনতা আমরা পেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, কেমন বাংলাদেশ চেয়েছিলেন? যেটা বলা হয় যে 3টা শর্ত ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই 3টি গুণাবলী, শর্তাবলী ছিল মুক্তিযুদ্ধের। কেমন বাংলাদেশ পেয়েছে? না, এটার মুক্তিযুদ্ধের পরে হয়েছে কিনা? হ্যাঁ, মুক্তিযুদ্ধের পরে যেটা নাকি আমরা পেয়েছিলাম সংবিধানে 4টা মূল নীতি, ওটার মানে ফলপ্রসূ পুরোপুরি আমরা জাতি পাই নাই। স্বাধীনতা 54 বছরের মধ্যে, হ্যাঁ, পুরোপুরি পাইনি। একটা কারণে ব্যর্থতা, এটা আমাদের কিছু নৈতিকতার অভাব, আমাদের দুর্নীতির একটা কারণ, এবং আমরা মানুষকে ভালোবাসতে পারি না, এটা একটা কারণ, এবং সামাজিক মর্যাদা, মানবতা, বিভিন্ন কারণের জন্য এটাই হয়েছে।
আমাদের মানে মানে সদ্য নতুন বাংলাদেশ যারা দায়িত্বে ছিলেন, দায়িত্ব নিলেন, যারা মুক্তিযুদ্ধের কথা বলেছেন, দেশের মানুষকে মুক্ত করার কথা বলেছিলেন, স্বাধীনতা দেওয়ার কথা বলেছিলেন, তাদের অধিকার আদায়ের কথা বলেছিলেন, স্বাধীনতার পর কি চিত্র হলো? তাহলে ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার কেন প্রতিষ্ঠিত হলো না? ধন্যবাদ। প্রশ্ন হলো, স্বাধীনতার পরে আমরা ভালো চলে, আমরা স্বয়ংসম্পন্ন হই, আমাদের দেশ স্বাধীন হোক, যারা চায়নি তারা বাধাগ্রস্ত করেছে। আমার নিজের চোখে দেখা খাদ্যমন্ত্রী ব্যাংকে গিয়ে বসেছিল এলসি করার পরে যে খাদ্য আসার জন্য। 73-74 যে দুর্ভিক্ষ, এটা কিন্তু একটা পাতানো দুর্ভিক্ষ ছিল, এবং এই দুর্ভিক্ষে যথেষ্ট লোক মারা গেছে। এবং আমরা খিলগাঁও সরকারি স্কুল বন্ধ করে দিয়ে এখানে জামালপুর, বিভিন্ন অঞ্চল, রংপুর থেকে লোক ঠোকে এসে থাকতো। তারপর খাদ্যের অভাব যথেষ্ট ছিল। এটা একটা কৃত্রিম সৃষ্টি করে কৃত্রিম সংকট তৈরি করা হ্যাঁ হয়েছিল। শুরু করা হয়েছিল, এবং তাকে সুস্থভাবে মানে এই সংকট সমাধানের মতো করার মতো লোক কি ছিল না আমাদের? তখন আমাদের বৃহৎ শক্তিগুলি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের একটা অংশ আমাদের পক্ষে ছিল না। রাশিয়া এবং রাশিয়ার সংযুক্ত যে ইউরোপের কিছু লোক, তারা হয়তো আমাদের পক্ষে ছিল, আদারস আবার কিছু ছিল না, এই আর কি। আর যেরকম আসবো পাকিস্তান আপনার। এবং চায়নাও কিন্তু পাকিস্তানের পক্ষেই ছিল তখন। এখন যেরকম মধ্যস্থান পালন করে, কিন্তু তখন টোটালি পাকিস্তানের পক্ষে ছিল। জি, ধন্যবাদ। জনাব নজরুল ইসলাম, আমি একই প্রশ্ন আপনাকে, কেমন বাংলাদেশ চেয়েছিলেন, কি বাংলাদেশ পাওয়ার জন্য আপনার নিজেদের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য গিয়েছিলেন সম্মুখ যুদ্ধে, গুলির মুখে, বন্দুকের গুলির সামনে? সেই স্বপ্নের বাংলাদেশ কি আপনারা পেয়েছিলেন কিনা, মানে স্বাধীন হওয়ার পর? যে না, আমরা সেই স্বাধীনতা আমরা পাই নাই। আমি ওই আমাদেরকে যারা বেশি ডিস্টার্ব করতো তারা ছিল বিহারি। তার সংখ্যা অনেক কম, কিন্তু পাওয়ার তাদের অনেক বেশি ছিল। স্বাধীনতার পরেও? না, স্বাধীনতার আমি স্বাধীনতার পরে স্বাধীনতা হওয়া আগ পর্যন্ত। আর স্বাধীনতার পরে ওই হঠাৎ আমাদেরকে গণতন্ত্র দেয় না, এই জন্যই তো আমরা পাকিস্তানের বিরুদ্ধে গেলাম। তাই আমাদের গণতন্ত্র বিনাশ হয়ে গেল স্বাধীনতার পর। বাকশাল হয়ে গেল। বাকশাল হওয়া মানে এক নাতে এক দেশ, শেখ মুজিব বাংলাদেশ। এই বাকশাল হওয়াতেই ওই অনেক গণতান্ত্রিক দেশ আমাদের বিরুদ্ধে চলে গেল। তখন দুর্ভিক্ষ লাগে। দুর্ভিক্ষে বঙ্গবন্ধু, আমি ইউটিউব সার্চ দিলে পাবেন, 27,000 লোক অনাহারে মারা গেছে। এটা বঙ্গবন্ধু স্বীকার করছেন, মারা গেছে অনেক বেশি, এর চেয়ে বহু লক্ষ। আচ্ছা, তারপরে আপনি একটুখানি বলছিলেন যে স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধারা হ্যারাসমেন্টের শিকার হতো। হ্যাঁ, একটুখানি বলছিলেন বিষয়টা। জি, কেন কেন হ্যারাসমেন্ট কেন হতো? মুক্তিযুদ্ধে অনেক আদরের দুলাল, খুব ভালো ছাত্র, ভালো ছেলে মুক্তিযুদ্ধে যায়নি। যারা একটু সাহসী, ডেসপারেট, তারাই গেছে মুক্তিযুদ্ধে। এখন এদের মধ্যে তো শ্রমিক ছিল, কৃষক ছিল, ছাত্র ছিল, সব রকম লোক ছিল। এবং একটা কথা আছে, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না। তো এরকম জনগণ ছাড়া আমরা মুক্তিযুদ্ধ করতে পারতাম না, 10 দিনে টিকতাম না আমরা। কাজে এই জনগণ আমাদেরকে অনেক হেল্প করছে। এদের মধ্যে থেকে এই যে অস্ত্র, বঙ্গবন্ধু অস্ত্র জমা দিতে বললো, অনেকে দিছে, অনেকে দেয়নি। যারা অস্ত্র জমা দেয়নি তারা এই অস্ত্র নিয়ে অবৈধ কাজ করছে অন্যায়ভাবে। ওই যারা দুষ্ট ছেলে, খারাপ ছেলে, মানে ওনারা মুক্তিযোদ্ধা ছিলেন, ওই নামে মাত্র মুক্তিযুদ্ধ ছিল। তারা অস্ত্র পাইছে, অস্ত্রের গরম, মানে উইদাউট আইডিওলজি। হ্যাঁ, মানে লেখাপড়া কম জানা, ওরা এরকম ডাকাতি ফাকাতি করতো। এই দোষগুলা সব মুক্তিযোদ্ধাদের মধ্যে এসে পড়তো, যার কারণে আমাদেরকে অনেক দিন হেড করছে, মানে অকারণে আমাদেরকে হ্যারাস করছে। পরবর্তীতে এই যখন যারা হ্যারাস করতো এরা কারা? এরা যখন সবুজ বাহিনী ছিল, লাল বাহিনী ছিল, রক্ষী বাহিনী ছিল, 3টা বাহিনী। এরা কাদের আন্ডারে ছিল? এটা আওয়ামী লীগের আন্ডারে। তখন তো দেশটা আওয়ামী লীগেরই। এরাই মুক্তিযোদ্ধাদেরকে হ্যারাস করতো। মানে ওদের বিরুদ্ধে গেলেই, ওদের বিরুদ্ধে যাওয়া যাবে না। তাই যাই হোক, তারপরে ওই বাকশালের পরে তো বঙ্গবন্ধু হত্যা হইল। বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে,
আমার বাবার লাশ 2 দিন পরে রইল। কোথায় ছিল আওয়ামী লীগের নেতারা, কোথায় ছিল আওয়ামী লীগের কর্মীরা? কয়টা লোক মারা গেছে? একটা লোক মারা যায়নি, একটা লোকও যায়নি। কেন যায়নি? যায় নাই, কেন যায় নাই আওয়ামী লীগেরা বলতে পারবে। আমি আমার এক বন্ধুরে নিয়ে আমরা 32 নম্বরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ওখানে সেনাবাহিনী আমাদেরকে যাইতে দেয়নি। তা আওয়ামী লীগের অনেক নেতা আছে আমাদের এলাকার বা শহরের, সবার বাড়িতে গেছি, কাউরে পাইনি আমরা বাড়িতে, কোনো হেল্প বা কোনো আশ্বাস পাইনি আমরা। মানে যারা বেশি সুবিধাভোগী তাদের কাছে গিয়েছিলেন নাকি সচরাচর আওয়ামী লীগের নেতাদের কাছে গিয়েছিলেন? কম বেশি আওয়ামী লীগের সব নেতারাই সুবিধাভোগী, কম বেশি। এই যে বিগত 17 বছর 16 বছর, এই 16 বছরে কারা সুবিধা ভোগ করছে? কোন গরিব লোকটা আছে বাড়ির চাকরও 4 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক, কারা হয়েছে? এটা কি বাইরের লোক হয়েছে? আর যারা নাকি আওয়ামী বিরোধী, যেমন ছাত্র ইউনিয়ন, যারা ছাত্র ইউনিয়ন করতো তারা সবচেয়ে বেশি যুদ্ধ করছে, তারা সবচেয়ে বেশি মারা গেছে, তারা ব্রিলিয়ান, সাহসী। ওদের উপর অত্যাচার হয়েছে। একদিন 5টা ছাত্র ইউনিয়নের ছেলে মেরে ফেললো স্বাধীনতার পর। স্বাধীনতার পরে। কোথায়? ব্রিটিশ কাউন্সিল ছিল তখন, এই প্রেস ক্লাবের উল্টা দিকে। তে মারলো, এটার জন্য স্ট্রাইক হবে, হ্যাডম্বু। তো কী করলো? মোজাফর আহমেদ সাহেব ওই শেখ মনি পরের দিনই রাশিয়া চলে গেল, সব ঠান্ডা হয়ে গেল। এই 5টা লাশের জন্য কোনো একটা লোক হাসি দিল না, হাসি দিতে পারলো না। এটা জানেন আপনি নিশ্চয়ই, 5টা ছেলে। আমরা তো আপনাদের কাছ থেকে জানি। হ্যাঁ, তো এখন এইরকম অবিচার শুরু হয়ে গেল। আমাদের এলাকায় এক বাড়িতে 2 জন 3 জন 5 জন মেরে ফেলতো। যাদেরকে মেরে ফেলা হয়েছে ওরা কারা? যারা মেরেছে ওরা কারা? ওই যারা নাকি প্রতিবাদ করতো অন্যায়ের, তারাই মরতো। স্বেচ্ছাসেবক বাহিনী ছিল একটা আমাদের এখানে। স্বেচ্ছাসেবক বাহিনীর চিফ ছিল তেজগাঁ থানার এম এ রশিদ, বরিশালের। উনি ছিলেন বঙ্গবন্ধুর ফালতু জেলখানার। উনি বিরাট নেতা হয়ে গেলেন, ওনার বিরাট বাহিনী, বিরাট পুলিশ বাহিনী ওনার কথা শুনবে, এরকম। তাই যাক, এইসব কথা তো আর বলা যায় না এতদিন, জি এখন বলা যায়। তে এই যে জুলাই যুদ্ধ আমাদের হইল, এই যুদ্ধে যে তরুণরা আগে আসছে, ওদের ডাকে এদেশের কোন মানুষটা আসে নাই? সবাই আসছে, আমরাও আসছি। তাদের খাবার, তাদের থাকার জায়গা, তাদের বসার জায়গা, যত রকম সাহায্য আমরা করছি। যাত্রাবাড়ির নাম শুনছেন নিশ্চয়ই। জি। যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি লোক মারা গেছে, প্লেন থেকে, হেলিকপ্টার থেকে গুলি করছে। তারপরে বেশি পুলিশ মারা গেছে, বেশি র্যাব মারা গেছে এই যুদ্ধে। কিন্তু যারা আওয়ামী লীগ, যারা পতিত দল, যারা বিদেশে পলাতক, তারা তো বলছে এটা মেটিকুলাস প্ল্যান। এটা বলতেই হবে তাদের, নাহলে প্রত্যেকটা প্রমাণ আছে। আপনি আল জাজিরা ধরবেন, বিবিসি ধরবেন, CNN ধরবেন, সব সত্য খবর পেয়ে যাবেন। জি, আমি আপনার কাছে আবারও আসবো। একটু যেতে চাই জনাব শফিকুর রহমান শহীদের কাছে। শফিকুর রহমান শহীদ, আপনি নিশ্চয়ই জানেন একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি একসময় বিএনপি করতেন, সংসদ সদস্য ছিলেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। হ্যাঁ, ইয়েস, নাম তিনি হঠাৎ করে যাদের কথা আপনারা বলেন স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামী, সেই দলে যুক্ত হলেন মেজর আখতারুজ্জামান। এবং তিনি কয়েকটি কথাও বলেছেন। তিনি বলেছেন জামায়াত ইসলামী কোনো দেশদ্রোহী দল নয়, বরং এটি একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল। এইসব বক্তব্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যাচ্ছে কিনা? তার ব্যক্তিগত মত, আমি মনে করি তার স্বার্থের খাতিরে কিন্তু এই কথাটা বলছেন। আমার ব্যক্তিগত মতে এটা, যে তার আর জামাত, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা। এই প্রসঙ্গে বলবো যে রাজাকার অলওয়েজ রাজাকার, কিন্তু মুক্তিযোদ্ধা অলওয়েজ মুক্তিযোদ্ধা না। এটি হলো মুক্তিযোদ্ধা অলওয়েজ মুক্তিযোদ্ধা না। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? যে তিনি বলেছেন, তিনি আরেকটা কথা বলেছেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে নয়। এসব বক্তব্যের প্রতিবাদ জানাতেই তিনি জামায়াতের যোগ দিয়েছেন। তিনি কি আসলে মুক্তিযোদ্ধা এদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন? উনি কথাটা, এটাকে ধূম্রজালের মধ্যে রেখেছেন কথাটা, কারণ জামাত
Al Badr, Al Shams, everything was auxiliary force. এবং সিলিন্ডারের মধ্যে লেখা আছে জি। পাকিস্তান আর্মি উইথ অক্সিলারি ফোর্স জামাত, আল বদর, আল শামস, আল বদর, এগুলো কিন্তু উল্লেখ আছে যথেষ্ট। তো এগুলো উনি খামাখা ব্যাপার কথা বলার তো কোনো যুক্তি নাই, কারণ অক্সিলারি ফোর্স হিসেবে তাদের তো মানে উল্লেখ জামাতের আছে। সাথে ঢুকে কোনো সুযোগ সুবিধা নিতে চান হ্যাঁ, এটা কিনা? একটু তার সেটা এটা এমন নাকি? এরকম একটা সুযোগ হয়তো নিতে পারে। এখন টোটালি যেটা নাকি এই বর্তমান অবস্থায় দুঃখজনক, আবার হাসিও পায়, যারা দেশ চায় নাই তারাই এখন দেশ শাসন করতে চায়। যেটা আজকে আজকে বিএনপি বর্তমান মহাসচিব অবস্থা। মির্জা ফখরুল ইসলাম হ্যাঁ। আলমগীর বলেছেন হ্যাঁ। বিষয়টা। তিনি বলেছেন ৭১ যারা বাংলাদেশ চায়নি তারা এখন মাথা চাড়া দিতে চাইছে এবং তারা দেশ গড়ার কথা বলছে। দেশ গড়ার কথা বলছে। আপনি কি বলবেন এটা আসলে? তিনি নিশ্চয়ই কি জামায়াতের কথা নিশ্চয়ই না না, বলছেন। উল্লেখ তো যে স্বাধীনতা বিরোধী বলতে তো অক্সিলারি ফোর্স যা একজন তো কামরুজ জামান সাহেব ছিল একদিকে, তারপর আপনার নিজামী ছিল একদিকে, গোলাম আজম ছিল একদিকে। তারা তো এই আপনার এই নারী দর্শনকে তারা জায়েজ বলছে রীতিমতো। এখন তারা যে এবং মেধাশূন্য করার জন্য 14ই ডিসেম্বর তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায় যারা যে হত্যা করলো, তারা তো জেনারেল রাও ফরমানের নির্দেশে তার ডায়েরিতে উল্লেখ রয়েছে কাদের কাছে মারা হবে। এতে এপ্রিল মাসে শুরুভূত করা হয়েছে। সেটা তো আপনার এই ভুট্টোর কাছে বঙ্গবন্ধু বলছিলেন যে এটার আপনাকে বিচার করতে হবে, রাও ফরমানের যে এই কাজগুলো করছে আমাদের বুদ্ধিজীবীদের যেভাবে হত্যা করা হয়েছে, এবং কারা করছে, আর্মি তো পারে নাই। এই যে আল বদর, আল শামস, এদের নেতৃত্বে কিন্তু তাদের ধরে নিয়ে মারা হয়েছে। আপনি 14 ডিসেম্বরের কথা হ্যাঁ, বলছেন। 14 ডিসেম্বর। মানে যাজাকাররাই জড়িত হ্যাঁ। ছিল। তো কিন্তু সেই ক্ষেত্রে আপনি ওটা কার দোষ দিবেন? জহির রায়হান 1972 সালের 30 জানুয়ারি গুম হয়েছেন। উনি মিরপুরে, হয়তো আমরাও গেছিলাম তাকে উদ্ধার করার জন্য। আমি 30শে জানুয়ারি মনে হয় কার হুকুমে কার ফোন পেয়ে গিয়েছিলেন? আমরা মুক্তিযোদ্ধারা, ঢাকা সব মুক্তিযোদ্ধা ওখানে বাংলা মিরপুরে বাংলা কলেজ ওই পর্যন্ত আমরা গিয়েছিলাম। এরপরে অনেক পাকিস্তান আর্মি ওখানে লুকিয়ে ছিল এবং তারা গোপনে অস্ত্রও ছিল তাদের কাছে। তো আমাদের কাছে যে মানে 16 ডিসেম্বর হ্যাঁ। স্বাধীন হওয়ার পরেও পরেও 10 দিন আর্মিরা হ্যাঁ, পর্যন্ত। মিরপুরে ছিল তারা। জি। 10 দিন পর্যন্ত ওরা যুদ্ধ করছে হুম। আমাদের 16 বাঙালিদেরকে ডিসেম্বরের মারছে। পর হ্যাঁ, 16 ডিসেম্বরের পর 16 ডিসেম্বরের পর 10 দিন পরে ওই আপনার সাথে আমার দেখা হয়নি। এটা হলো আমাদের এখানকার একজন সার্জেন্ট ছিলেন এই মান্ডাবাড়ি, তাকে এবং জহিরাইনকে পাওয়া যায় না, মিরপুরে তারা আটকায় রাখছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা আমাদের বাহিনী হ্যাঁ, হ্যাঁ, সবাই অনেক প্রত্যেক এলাকার বাহিনী মুক্তিযোদ্ধা সব আমরা ওখানে গেছি, কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিরা ঢুকতে দেয়নি। কে? ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মিরা Allied আমাদেরকে force। ইন্ডিয়ান আর্মিরা ঢুকতে দেয়। না, ঢুকতে Allied দেয়নি। force তখন ওই Indian জায়গাটা Allied force। পুরা ব্লক করে রাখছে। তা আমরা তখন বঙ্গবন্ধু তার আগের দিন বা তার আগের দিন আসছে, আমরা বঙ্গবন্ধুর কাছে গেলাম, এই ঘটনা এখনো মানুষ মারতেছে। তো উনি কানলেন, তার চোখের পানি আমার এখান দিয়ে পড়ছে। তো এখনো বাংলা মায়ের রক্ত ঝরে হুম। বললেন। তো আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন, নিয়ে বলে কোনো প্রেস হবে না। তো উনি হুকুম দিলেন ব্রাশ দ্য এরিয়া, ওই মিরপুর উড়ায় দাও। হুম। তখন ওখানকার কমান্ডার ছিলেন আজিজ, পরবর্তীতে বিডিআর এর চিফ ছিলেন, সিলেট বাড়ি। আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তো এখন ওই উনি সমানে ওই ওদের সাথে পাকিস্তানি যারা মিরপুরে আছে ওদের সাথে গোলাগুলি করতেছে। তখন জেনারেল ওসমানী ওনারে ধমক দিয়া ওই থামাই দিলেন। তোমাকে কে অর্ডার দিয়েছে মারার জন্য? কে ধমক দিলেন? ওসমানী সাহেব। ওখানে তো তুমি যে মারতেছো, ওখানে নারী আছে, শিশু আছে, বুড়া আছে, রুগী আছে, তুমি তো সমানে মারতেছো, এটা কি যুদ্ধের নিয়ম? কে অর্ডার দিছে? তখন বঙ্গবন্ধু অর্ডার দিছে। বঙ্গবন্ধু আর্মি পারসন, উনি ইংরেজি বলতেন বেশি, হি সিভিলিয়ান, আর্মি রুল উনি জানে না, তুমি ওনার কথা শুনবো কেন, থামাও। তখন এই যুদ্ধ থামায় দেয় আমাদেরকে। এটা কত তারিখের কথা বলছেন? এটা জানুয়ারিতে। বঙ্গবন্ধু আসার 10 দিন 12 দিন পরের কথা। জি। তো এখন ওই শেষে 30শে জানুয়ারি। আমার ডেট মনে হ্যাঁ। নেই। 30 জানুয়ারিতে গুম হলেন। জি, আমার ডেট মনে নাই। তো যাই হোক, ওখানে অনেক পাকিস্তানিরা ছিল,
ওদের কাছে অনেক অস্ত্র ছিল, হেভি হেভি অস্ত্র ছিল, যা দিয়ে নাকি অনেক মানুষ বাঙালি মারছে, অনেক বাঙালিদেরকে তারা হত্যা করছে। ওই আশেপাশে গেলেই ওরা গুলি করে মেরে দিত, কারণ বাঙালির কাছে তখন তো অত অস্ত্র, ভালো অস্ত্র ছিল না। তখন তো ইন্ডিয়ান আর্মি ছিল। হ্যাঁ, ইন্ডিয়ান আর্মি ছিল, ইন্ডিয়ান আর্মির মধ্যে protect ইন্ডিয়ান দিছে। যায় নাই ভিতরে, আমাদেরকে যাইতে দেয় নাই, না ওরা আটকে ওরাও রাখছিল। ভিতরে ঢুকে নাই। বাংলা কলেজের এখানে আটকে রাখছিল ব্যারিকেড দিয়ে। জি। ধন্যবাদ। আমার হাতে একেবারে সময় নেই আসলে, অনেক মুক্তিযুদ্ধ। আর একটু বলি, আমার বাড়ি, যে বাড়ি, আমাদের বাড়ির আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, আমাদের বাড়ির বিল্ডিং দোতলা, ওখানে আর্মি ক্যাম্প ছিল পাঞ্জাবিদের। তারপরে ওই আমাদের মসজিদের মিনারা ছিল অনেক উঁচা, ওখানে মেশিন গান ফিট করা ছিল, ছাদে ফিট করা ছিল। তো ওই রেঞ্জের মধ্যে গেলেই মেরে ফেলতো। তা আমরা তো অ্যাটাক করতাম। তাই আমরা ওই যেমন আমি বিশেষ করে ওই গেরিলা যুদ্ধে থানা লুট করছি, ব্যাংক লুট করছি, তারপরে হঠাৎ অ্যাম্বুশ করে হঠাৎ আক্রমণ করে অনেক পাঞ্জাবি মারছি। তাই আমার নাম প্রকাশ হয়ে গেল, তখন ঘোষণা দিল আমাকে ধরাই দিতে পারলে 5,000 টাকা দিবে। তখনকার 5,000 টাকা তো তখনকার অনেক বেশি। 5,000 অনেক 5,000 টাকা তো 5 বিঘা জমি কিনে যেত। 5 না বিঘা না, জমি। আরো বেশি, অনেক বেশি। ধন্যবাদ। আসলে 90 টাকা ভরি স্বর্ণ। আমি একটা কথা বলবো তো, জি, 30 সেকেন্ড আমার কাছে আচ্ছা, সময় যে কম। কারণ মুক্তিযুদ্ধ 25শে মার্চের পর 26, 27, 28 তারিখে আমি এই সদরঘাট থেকে লঞ্চে বিক্রমপুর চলে যাই। আমার বাপ মা ভাই বোনদের পৌঁছে দিয়ে আমি চলে আসি। কিন্তু যাওয়ার পথে দেখলাম বুড়িগঙ্গা নদীতে শত শত হাজার হাজার লাশ। এবং উনি যে বললেন ওইরকমই নদীতে ভাসা লাশগুলো শকুন খাচ্ছে, আর তীরে এগুলো খাচ্ছে হলো কুকুরে। কুকুরের টানে টানে খাচ্ছে, এই চোখের দৃশ্য। এবং ওইটার রিভেঞ্জ আমি নিতে পারছি এই 11ই ডিসেম্বর, আজকে 11ই ডিসেম্বর ঢাকার পূর্বাঞ্চলে একটা সম্মুখ যুদ্ধ হয়েছিল। সম্মুখ যুদ্ধে পাকিস্তান আর্মি খালের এই পার ওপার, আর আমরা একমাত্র গ্রুপ যার কমান্ডার 4 তারিখে মারা গেছে। আমরা খুব শোকাহত এবং খুব ডেসপারেট ছিলাম। এবং আমরা যখন শুনছি আর্মি আসছে, তখন আমরা নিজেরা দৌড়ে এসে পজিশন নিয়ে তাদের কাছে সম্মুখ গোলাগুলি করি। এবং এতে না অনেক পাকিস্তান আর্মি মারা গেছে, গুরুতর আহত হয়েছে। তারা শীতকালে তো 4টার দিকে তো একটু হয়ে যায়, তখন ওই গ্রামবাসী তারা সিরিয়াস ইনজুর্ড, তাদেরকে নেয় নাই, গ্রামবাসী তাদের পিঠে নদীতে ফেলে দিছে। ওই 15, 16, 17, 14 পরে থেকে ওই বালু নদীতে পাকিস্তান আর্মিদের লাশ ভাসছে।